আসসালামু আলাইকুম। স্বাগতম সকলকে মনন মঞ্জিল একাডেমির পক্ষ থেকে। সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আজকে এই পর্বে আমরা 3 নম্বর টাইপের এবং 4 নম্বর টাইপের অঙ্কগুলো করব। 4 নম্বর টাইপে পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক রয়েছে। আর তো আমাদের এই 3 নম্বর টাইপের অঙ্ক রয়েছে বাঘ, হরিণ, ইঁদুর, বিড়াল, ওভারটেক এই সংক্রান্ত, অর্থাৎ একজন আরেকজনকে ধরতে পারবে কিনা, একজন একজনকে ওভারটেক করতে পারবে কিনা, এবং কিছু সিম্পল ম্যাথ রয়েছে, আমরা সেগুলো একটু করি। তো আমরা প্রথমত আমাদের আজকে তাহলে আমরা যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা হচ্ছে টাইপ 3। ওকে, এটা হচ্ছে ধরাধরির অঙ্ক, ধরাধরির অঙ্ক এটা। ওকে, আচ্ছা। তো আমাদের বলা হচ্ছে যে আমরা প্রথমে একটা সিম্পল একটা ম্যাথ রয়েছে, তারপরে আমরা এই যে ধরাধরি সংক্রান্ত ওই সংক্রান্ত চলে যাব। আমরা অধ্যায়ের যে সকল সূত্র রয়েছে যেগুলো প্রয়োজন হবে সেগুলো একটু জেনে নিই। পূর্বে টাইপগুলোতে আমাদের মাত্র অল্প কয়েকটা সূত্র লাগতো, সেগুলো এমনি বলে দিয়েছিলাম, ওগুলো হয়ে যেত। কিন্তু এখন আমরা সূত্রের কন্ডিশন গুলো একটু জানতে হবে, এজন্য আমি বলে দিচ্ছি। প্রথমত আমরা জানি যে সরল রৈখিক দূরত্ব, তোমাদের বইয়ে যতগুলো ম্যাথ রয়েছে সবই সরল রৈখিক দূরত্বের ক্ষেত্রে, তো সুতরাং এখানে অসুবিধা নাই। আমরা যে সূত্রগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে কখন ব্যবহার করবো এই সূত্রটা? যখন কোনো সূত্রে বেগ যখন বের করতে বলছে, আমার কাছে যদি সময় থাকে আর ত্বরণ থাকে আর আধিবেগ থাকে, তখন আমরা এই সূত্র ব্যবহার করে বেগ বের করতে পারবো। ওকে, আর যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা আমরা সমত্বরণের ক্ষেত্রে ব্যবহার করব। ওকে, আর এই যে সূত্রটা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, যদি কখনো আমার কাছে এই সরণ থাকে এবং আমাদের ত্বরণ থাকে এবং আদিবেগ থাকে, তাহলে আমরা বেগ বের করতে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। কিংবা যদি আমার কাছে বেগ থাকে এবং আদিবেগ থাকে আর ত্বরণ থাকে, যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। মানে একটা সূত্র থেকে বিভিন্ন কিছু তো বের করা যায়, তো এটাও ব্যবহার করতে পারি। এই সূত্রগুলো আমরা ব্যবহার করব মূলত আমাদের অঙ্কে দেওয়া ডেটার উপর নির্ভর করে। অঙ্কে যেগুলো তথ্য থাকবে সেই তার উপর নির্ভর করে সূত্রগুলো ব্যবহার করব। কোন সূত্র দিলে খাটায় সেটা আমরা ব্যবহার করব। এরপর এস ইকুয়াল টু ভিটি, এটা সমবেগের ক্ষেত্রে, এটা তো জানি আমরা নাকি। আচ্ছা, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। এরপরে আর একটা সূত্র আমরা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যদি আমার কাছে বেগ থাকে, আদিবেগ থাকে এবং মানে শেষ বেগ, আদিবেগ এবং সময় থাকে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করেও বের করতে পারবো অতিক্রান্ত দূরত্ব। এখন আমাদের যেটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কয়েকটা সূত্র। পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটি এর পরিবর্তে আমরা তো যদি এই সূত্রগুলো জানি তাহলে এই সূত্র হয়ে যাবে, এই সূত্র হয়ে যাবে। কেমনে? যে এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র এই যে এ এর জায়গায় জি এবং এস এর জায়গায় এইচ, এই ছাড়া কোনো পার্থক্য নাই। ওকে, পরন্ত বস্তুর ক্ষেত্রে তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এটি স্কয়ারের জায়গায় জিটি স্কয়ার। ওকে, আচ্ছা। আর পরন্ত বস্তুর যদি সূত্রগুলো মনে রাখতে পারি, নিক্ষিপ্ত বস্তু হয়ে গেল। কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তন শুধু চিহ্নের, মাইনাস। ওকে, আচ্ছা। এবং আমাদের কয়েকটা তথ্য মনে রাখতে হবে। যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে আদিবেগের মান 0 এমএসএন বাসান, আর সমবেগ বা সুষম বেগে চলমান কোনো বস্তুর ত্বরণ আমরা জানি 0। আর 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, এটা আমরা জানি। 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড জানি। 1 মাইল ইজ ইকুয়াল টু 1600 মিটার জানি। আরো একটা তথ্য যদি আমরা জানিয়ে রাখি, যদি কখনো কিমি
পার আওয়ার থাকে, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে চাই, কিমি পার আওয়ার থেকে যদি কখনো মিটার পার সেকেন্ডে যদি আমাদের মিটার পার সেকেন্ডে যদি আমাদের রূপান্তর করতে হয়, তাহলে একটা জিনিস আমরা এখানে অবলম্বন করতে পারি। এটা হলো কিমি পার আওয়ারকে কিমি পার আওয়ারকে 5/18 দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে। কিমি পার আওয়ারকে 5/18 দ্বারা গুণ করে দিলেই সেটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এটা একটু মনে রাখতে হবে, এগুলো সবই কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে। ওকে, তো এটাই ছিল সূত্র। এগুলা সূত্রগুলো জানা রাখছে, এগুলো কাজে অবশ্যই লাগবে। তো চলো আমরা শুরু করি অঙ্ক। প্রথমত আমরা এই টাইপ 3 আমরা দুই ধরনের অঙ্ক রাখছি। একটা হচ্ছে নাম্বার 1 সিম্পল যেসব ম্যাথ রয়েছে সেসব, আর নাম্বার 2 হচ্ছে এই যে ধরাধরির যে সকল অঙ্ক আছে এগুলা। ওকে, তো এখন আমরা এই সিম্পল একটা ম্যাথ আমরা একটু করি। তো বলছে যে এখানে একটি ইঁদুর তার সামনে 16 মিটার দূরে রক্ষিত একটি রুটি সংগ্রহ করার জন্য 0.4 ms/s সমবেগে চলছে। ইঁদুর থেকে 9 মিটার দূরে থাকা একটি বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগেই রুটিটি সংগ্রহ করার জন্য স্থির অবস্থান থেকে এত সমতরণে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো জিনিসটাকে যদি আমরা একটুখানি আঁকি তাহলে তেমন এমনটা হয়, মানে বোঝার সুবিধার্থে আমি আঁকছি। কথা হলো যে এই অবস্থানে আমাদের যে রুটিটা রয়েছে, আর ঠিক এই অবস্থানে আমাদের ইঁদুর, এখানে রয়েছে ইঁদুর, আর এখানে সেই রুটি, আর এখানে রয়েছে আমাদের বিড়াল, এখানে রয়েছে বিড়াল। তো রুটি থেকে, তো আমাদের এই যে রুটি থেকে ইঁদুরের যে দূরত্বটা আমাদের কি বলা হয়েছে, একটি ইঁদুর তার সামনে 16 মিটার দূরে রক্ষিত। তাহলে ইঁদুর থেকে এই রুটিটা হচ্ছে 16 মিটার দূরে রয়েছে ইঁদুর থেকে, এবং বলা হয়েছে রুটিটি সংগ্রহ করার জন্য কত এই ইঁদুরটা বলা হয়েছে 0.4 ms/s, এটা হচ্ছে সমবেগে। আমরা তথ্যগুলো একটুখানি করে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। বলছে ইঁদুরটি থেকে 9 মিটার দূরে বসে থাকা, অর্থাৎ ইঁদুর থেকে 9 মিটার দূরে, এখান থেকে এর পিছনে 9 মিটার দূরে। তাহলে বিড়ালের যে দূরত্বটা এখানে, এই যে বিড়ালের যে দূরত্বটা এখানে এই ইঁদুর থেকে, সেটা হচ্ছে 9 মিটার, আর ইঁদুর এখান থেকে 16। তো তো এখন বলা হচ্ছে যে 9 মিটার দূরে বসে থাকা একটা বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগে রুটিটি সংগ্রহ করার জন্য স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে 0.002 ms/s ত্বরণে, সমতরণে, এটা কিন্তু সমতরণে কি করলো, একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটি রুটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, ভালো কথা। তাহলে এটা কিন্তু এগুলো অঙ্ক করার ক্ষেত্রে এগুলো লেখা লাগবে না, এগুলো এমনি আমি বোঝানোর সুবিধার্থে, এগুলো কিন্তু লেখা লাগবে না, এগুলো বোঝানোর সুবিধার্থে। ওকে, বোঝানোর সুবিধার্থে লেখা লাগবে না, এটা লেখা লাগবে না। ঠিক আছে, লেখা লাগবে না, এটা বোঝার সুবিধার্থে আমি এখানে এটা আঁকলাম আর কি। তো কথা হলো যে
আমাদের এখানে এমনি ভাবে করতে হবে, প্রথমত লিখবো, আমাদের যেহেতু উত্তরটা লিখবো প্রশ্নের, সেক্ষেত্রে আমরা বলবো প্রথমত যে ইঁদুরের ক্ষেত্রে, ইঁদুরের ক্ষেত্রে ওকে, ইঁদুরের ক্ষেত্রে আমরা আমাদের বলা হয়েছে কিন্তু কি চলে, সম বেগে চলে। এখন এখন কথা হলো যে জিনিসটা বুঝতে হবে যে এখানে বিড়াল থেকে রুটির যে হচ্ছে আমাদের যে দূরত্বটা, এটা 9 + 16, ঠিক আছে, 25 মিটার। অপরদিকে ইঁদুর থেকে রুটিটা হচ্ছে 16 মিটার দূরে অবস্থিত। এখন কথা হলো দেখতে হবে এই ইঁদুরটা আগে পৌঁছাবে নাকি বিড়ালটা আগে পৌঁছাবে, তাই তো? কারণ কি, যে আগে পৌঁছাবে সেই তো এই রুটিটা সংগ্রহ করবে, নাকি? এটাই তো কথা। তো কথা হলো যদি বিড়াল আগে পৌঁছায়, তার প্রয়োজনীয় সময় টি এর মানটা বের করব। ওকে, তাহলে বুঝবো। এবং ইঁদুরের যাইতে প্রয়োজনীয় সময় টি এর মানটা বের করব। ইঁদুরের ক্ষেত্রে পৌঁছাতে, এখানে লিখি পৌঁছাতে প্রয়োজনীয় সময়, ঠিক আছে, এভাবে লিখবো আমরা সৃজনশীলের ক্ষেত্রে, প্রয়োজনীয় সময়, ইঁদুরের ক্ষেত্রে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। আমরা জানি যেহেতু সমবেগে বলছে, আমরা জানি কি সমবেগের ক্ষেত্রে একটা এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা একটা সূত্র জানি, ঠিক আছে। আমরা অতিক্রান্ত দূরত্ব সূত্র দিচ্ছি কারণ এখান থেকে আমরা টাইমের মানটা বের করব, বা আমরা বলতে পারি যে ভিটি ইজ ইকুয়াল টু এস, বা আমরা এখন বলতে পারি টাইম টি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ভি। তো এখানে আমাদের এস এর মানটা ইঁদুরের ক্ষেত্রে, যেহেতু ইঁদুর থেকে রুটি পর্যন্ত 16 মিটার অতিক্রান্ত দূরত্ব, যেটা 16 মিটার দূরত্ব, 16 মিটার। এবং আমাদের যে বেগের মানটা, ভি এর মানটা, এটা কিন্তু দেওয়াই আছে যে 0.4 সমবেগে গেছে, এটাই আমাদের বেগের মান, তো তাই তো নাকি? একই, ঠিকই তো কথা। তাহলে বা আমরা টাইমের মানটা এখন পেয়ে যাব 16/0.4। তাহলে আমরা যদি এটা যদি মানটা বের করি ক্যালকুলেটরে, যে 16 ভাগ হচ্ছে 0.4, তাহলে 40 সেকেন্ড আমাদের সময় লাগবে ইঁদুরের ক্ষেত্রে। এখন এখন হচ্ছে আমাদের বিড়ালের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, বিড়ালের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়। তো বিড়ালের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় আমরা এখন, যেহেতু এখানে বলা হয়েছে বিড়ালের ক্ষেত্রে কিন্তু সমতরণে বলছে, এই যে সমতরণে, স্থির অবস্থান থেকে 0.02 সমতরণে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। তাহলে সমতরণের ক্ষেত্রে আমরা এস ইজ ইকুয়াল টু একটা জানি না সূত্র, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা দিচ্ছি কারণ এখান থেকে আমরা টি এর মানটা বের করবো, এখানে টি আছে না, টি এর মানটা আমরা বের করতে পারবো। তো এখানে কি কি আছে বলছে, স্থির অবস্থান থেকে, আর স্থির অবস্থান থেকে কোনো কিছু যাত্রা শুরু করলে আমরা জানি তার কি আদিবেগটা হয় 0 m/s/s। আচ্ছা, আর টাইমের মানটা তো আমরা বের করবই। ত্বরণের মান, ত্বরণের মান তো দেওয়াই আছে, বলছে না 0.02 সমতরণে, 0.02 m/s/s ত্বরণে। তাহলে এখান থেকে আমরা কিসের মান করবো, টি এর মানটা বের করবো। তো আমরা এখানে টি এর মানটা বের করবো, কিন্তু কথা হলো এখানে আমাদের এই যে সমীকরণটা, এর ভিতরে আমাদের কয়েকটা, একটা জিনিস অনুপস্থিত থাকলে কোন একটা সমীকরণে একটা জিনিস যদি অনুপস্থিত থাকে তাহলে বের করা যায়, কিন্তু একের অধিক জিনিস যদি অনুপস্থিত থাকে তখন কিন্তু বের করা যায় না। তো এখানে আমাদের কি কি নাই, অতিক্রান্ত দূরত্ব নাই, আর হচ্ছে আমাদের টাইম নাই। এখন অতিক্রান্ত দূরত্বটা আমার অলরেডি প্রশ্নে দেওয়াই আছে, কেমনে, এই যে বলছে না যে এই যে আমরা যেটা আমরা এটা কিন্তু রাফে করে নিতে হবে। তো এখানে এখান থেকে বিড়াল থেকে রুটি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত, যেহেতু বিড়াল থেকে ইঁদুর পর্যন্ত 9 মিটার, তাহলে আবার এই ইঁদুর থেকে রুটি পর্যন্ত হচ্ছে 16 মিটার। তাহলে বিড়ালের একদম বিড়ালের হচ্ছে যে অতিক্রান্ত দূরত্বটা, এটা কি সম্পূর্ণ পথ, মানে কি 9 + 16, এই সম্পূর্ণ পথটাই তো বিড়ালের অতিক্রান্ত দূরত্ব, এই পর্যন্ত যাবে। তাহলে বিড়ালের ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব এস এর যে মানটা, আমরা তাহলে এখানে এস এর যে মানটা আমরা এটা বসাই দিই, সেটা হচ্ছে 25 মিটার। 25 কোথা থেকে পাইলাম, এই দুইটা যোগ করে দিব, 9 + 16, ঠিক আছে, 9
প্লাস 16, 25 মিটার, 25 মিটার। এটা আমরা বসাই দেব। তো এখন আমরা মানটা বসাই দিই, মানে তাহলে এখানে আমরা এস এর মানটা কিন্তু 25 বসাতে পারি। 25 আদি বেগের মান তো 0, টাইমের মান তো বের সম্পূর্ণটাই 0 হয়ে যাবে, তাই তো। প্লাস হাফ ইন্টু এ এর মান কিন্তু দেওয়া আছে 0.02 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমাদের থাকবে যেটা, সেটা হচ্ছে বা 25 ইকুয়াল টু এই যে হাফ ইন্টু 0.02 টি স্কোয়ার। ওকে, তো আমরা এখান থেকে টি স্কোয়ারের মানটা বের করে ফেলবো। তাহলে 0.02 গুণ হাফ বের করি। তাহলে আমরা যদি একটু করি যে হাফ মানে হাফ মানে কি 1/2 গুণ 0.02, এটা যদি করা হয় মানে কি 0.01 টি স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে বা আমরা এখানে লিখি বা 0. বা আমরা যদি এইভাবে বলি 25 ইজিক্যাল টু 0.01 টি স্কোয়ার, বা এটা বলা যায় যে 0.01 টি স্কোয়ার ইজিক্যাল টু 25, এটাও বলতে পারি। বা এখন বলতে পারি যে টি স্কোয়ার ইজিক্যাল টু আমাদের এই 25 ভাগ 0.01। ওকে, তো এখানে আমরা টি স্কোয়ারের মানটা কিন্তু এখন বের করতে পারবো যে 25 ভাগ হচ্ছে 0.01, 2500। ওকে, 2500। তো এখানে আমরা কিন্তু টি স্কোয়ারের মানটা কত পাইলাম 2500, কিন্তু আমাদের বের করতে হবে তো টি স্কোয়ারে না, টি এর মানটা বের করতে হবে, তাই তো। তো আমরা টি এর মানটা যদি বের করতে হয় তাহলে আমরা এটা এখানে বের করি। আমরা একটুখানি আলাদা করে দিই বোঝার সুবিধার্থে। এখানে বের করে দিচ্ছি, ঠিক আছে। জায়গার সংকট যেহেতু রয়েছে সেহেতু আমরা এখানে করি যে টি স্কোয়ার। তাহলে আমরা কি পাইছি, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2500। বা আমরা যদি টি এর মানটা যদি বের করতে চাই তাহলে এই 2500 এর রুট করে দিলে হয়ে গেল। তাহলে আমাদের পেয়ে যাব, বা টি এর মানটা পেয়ে যাব কত, 2500 যদি আমরা রুট করি তাহলে 50 সেকেন্ড পেয়ে যাব, মানটা আসবে 50 সেকেন্ড। তো খেয়াল করুন যে এখানে বিড়ালের প্রয়োজন হচ্ছে 50 সেকেন্ড, আর এদিকে ইঁদুরের প্রয়োজন হচ্ছে 40 সেকেন্ড, তাই তো। তো এখানে আমরা একটুখানি বলে দিই, যেহেতু তো আমরা এখানে একটা জিনিস করতে পারি, এটা কিন্তু T1 ধরতে পারি, ঠিক আছে, আর এটা T2 ধরতে পারি। আমরা এটা T2 ধরতে পারি, তাহলে আমাদের আসলে নাম্বারিং করতে সুবিধা হবে। ওকে, তো আমরা এখানে T2 ধরলাম, কারণ যেহেতু T1 লেস দেন T2, T1 লেস দেন T2 মানে কি, এই যে এই T1টা কি ছোট T2 থেকে, সেহেতু অতএব ইঁদুর টির পক্ষে রুটি সংগ্রহ করা কি, রুটি সংগ্রহ সম্ভব, সম্ভব, কারণ ইঁদুরটা আগে পৌঁছাবে। তো আমরা এটাই কিন্তু লিখে দিলাম এই যে। তাহলে আমাদের যে ইঁদুরটা রয়েছে তার তার কি এটা সংগ্রহ করা সম্ভব, এটা হচ্ছে অঙ্ক। খুবই অল্প জায়গার ভিতরে অঙ্ক করলাম, অসুবিধা নাই। তো এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব, আমাদের যে মেইন যে অঙ্ক যেটা। তো আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব, তার আগে এটা একটুখানি আলাদা করে দিই। আমি কিন্তু এই সকল অঙ্ক কিন্তু পিডিএফ দিয়ে দিই, ঠিক আছে। সকল এই যে আমাদের
যে নোট টোট গুলো, এগুলো কিন্তু সবই পিডিএফ দেওয়া হয়। ওকে, আমরা কিন্তু সবকিছু পিডিএফ দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যত অঙ্ক আমরা করি না কেন ক্লাসের ভিতরে, সবগুলো পিডিএফ কিন্তু আমরা দিয়ে থাকি। আর অবশ্যই আমরা এগুলো আছে তোমাদের সুবিধার্থেই আমরা দিয়ে দিই। অনেক সময় দেখা যায় পরীক্ষার আগেই অনেকে অঙ্ক করতে পারে, সেক্ষেত্রে নোট করতে হয়তো বা সবাই নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা এই পিডিএফটা দেখলেই হয়ে যাবে। ওকে, আর আমার এই ক্লাসটা এবং পিডিএফ ফাইলটা দেখলেই হবে ইনশাআল্লাহ। এই ধরনের অঙ্ক ইনশাআল্লাহ আসতে পারবে। তো এখন আমরা এই আমাদের যে মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে একজন আরেকজনকে ধরতে পারবে কিনা, এই যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, কিংবা বিড়াল ইঁদুরকে ধরতে পারবে কিনা, দুইটার বেগ টেক এগুলো দেওয়া থাকবে। এরপরে আমাদের অনেক সময় দিতে পারে যে প্রাইভেট কার এই আরে ট্রাক বা একজন আরেকজনকে ওভারটেক করতে পারবে কিনা এই সংক্রান্ত, বা ওভারটেক মানে কি, তাকে ছাড়াই আগে যেতে পারবে কিনা এই সংক্রান্ত কিছু অঙ্ক রয়েছে আমাদের, এগুলা প্রায় এসে থাকে আর কি। তো আমরা এখন আমাদের ওই সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে চলে যাব। তো এখন আমরা আমাদের যে ধরাধরির যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ একজন আরেকজনকে ধরতে পারবে কিনা এই সংক্রান্ত, তো অঙ্কে দেওয়ার আগে আমরা একটু নিয়মটা একটুখানি জেনে নিই। ধরতে পারবে কিনা এই ধরনের ক্ষেত্রে, ধরতে পারবে কিনা, অথবা ওভারটেক ওভারটেক এই কারণ এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে নিয়মটা, ঠিক আছে, এই সংক্রান্তর ক্ষেত্রে আমাদের যে নিয়ম আমাদের একটু অবলম্বন করতে হবে, সেটা আমরা একটুখানি মানে এখানে আলোচনা করব। সেটা হলো আমাদের এরকম থাকবে যে, আমরা যদি জিনিসটা বোঝাই, যে আমাদের এরকম থাকবে, আমরা যদি বুঝি, তো জিনিসটা এমন, আমাদের ধরলাম প্রথম জন, এখানে প্রথম জন, এই মনে করি এখানে আমাদের বাঘ থাকলো, এখানে দ্বিতীয় জন, আর এটা হচ্ছে আমাদের মিলিত স্থান। তো এখানে আমাদের বাঘ থাকতে পারে, হরিণ থাকতে পারে, মানে এখানে বাঘ থাকতে পারে, এখানে হরিণ থাকতে পারে, অথবা এখানে বিড়াল থাকতে পারে, এখানে ইঁদুর থাকতে পারে। এখন উভয়ের এরা একটা বেগে চলতেছে। এখন কথা হলো যে এই প্রথম জন দ্বিতীয় জনকে ধরতে পারবে কিনা, কিংবা এই প্রথম জন দ্বিতীয় জনকে ওভারটেক করতে পারবে কিনা, ঠিক আছে, অথবা যাত্রাপথে দুইজন মিলিত হবে কিনা, এই রকম কিছু কিছু অঙ্ক আমাদের দিয়ে থাকে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটাই নিয়ম, ঠিক আছে, একটাই নিয়ম, এখানে কোনো ইয়ে নাই। তো এই ক্ষেত্রে আমাদের নিয়মটাকে আমরা একটুখানি লিখে দেবো ইনশাআল্লাহ, এরপর আমরা অঙ্ক করবো, সবগুলো অঙ্ক হবে। তো আমাদের এই যে নিয়মটা, এই ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে প্রথম জন দ্বিতীয় জন ধরতে পারবে কিনা এবং একটা স্থানে গিয়ে মিলিত হবে। আর প্রথম এবং দ্বিতীয় জনের মাঝে একটা যে মধ্যবর্তী যে দূরত্বটা রয়েছে, আমরা সেটা ধরলাম এক্স। এটা কি, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। ওকে, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এখন আমাদের নিয়মটা হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, ধরাধরির অঙ্কের ক্ষেত্রে, প্রথম স্টেপটা হচ্ছে যে স্টেপ নম্বর 1, যে লিখবো যে টি সেকেন্ড পরে প্রথম জন দ্বিতীয় জনকে ধরবে। আমরা নিয়মটা বলে দিচ্ছি, এরপরে অঙ্ক করব। এরপরে স্টেপ 2, সেটা হলো টি সেকেন্ড পরে প্রথম জনের অতিক্রান্ত দূরত্ব, টি সেকেন্ড পরে প্রথম জনের অতিক্রান্ত দূরত্ব, এরপরে টি সেকেন্ড পরে দ্বিতীয় জনের অতিক্রান্ত দূরত্ব। এভাবে ধরলাম এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2 অতিক্রান্ত দূরত্ব। এরপরে স্টেপ
স্টেপ 3 হচ্ছে s1 মাইনাস s2 ইজ ইকুয়াল টু এক্স। এক্সটা কি? এই মধ্যবর্তী দূরত্ব। এটা করে আমরা কিন্তু এই টি এর মানটা এখান থেকে বের করব। এখান থেকে এই সমীকরণ থেকে আমরা টি এর মান বের করব। আর এটাই হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? এটাই হচ্ছে কি নিয়ম, এটা হচ্ছে আমাদের নিয়ম। ওকে, তো এই নিয়মে আমরা কিন্তু সকল অঙ্কই করতে পারবো। তো চলো আমরা আসলে শুরু করি, চলো। তো আমরা অঙ্ক করব। তো আমরা অঙ্কে চলে যাব, কিন্তু তার আগে একটা কথা, যে এটা বলে রাখতে হবে, এই যে টি এর মানটা, টি এর মান আমরা দুই ভাবে বের করতে পারবো। মানটা দুই ভাবে বের করা যাবে, দুই ভাবে বের হতে পারে পারে এই যে সমীকরণটা যদি মিডিল টার্ম মিডিল টার্ম সম্ভব হয়, তাহলে মিডিল টার্ম করে টি এর মান আর যদি মিডিল টার্ম যদি সম্ভব না হয়, ঠিক আছে, নাম্বার 1। আর যদি মিডিল টার্ম যদি না হয়, সেটা হচ্ছে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি এখানে, সেটা হলো, তো তো মিডিল টার্ম যদি সম্ভব না হয়, তখন আমরা এই সূত্র দিয়া কিন্তু আমরা এই মানটা বের করতে পারবো। ওকে, বোঝা গেছে? এই যে আমরা এই যে এখানে এক্স এর পরিবর্তে যখন আমরা টি ধরতে পারি, অসুবিধা নেই। আমরা টি এর মানটা কিন্তু তখন, মানে এক্স ধরলাম, এটা অজানা রাশি, আমরা এখানে টি ব্যবহার করতে পারবো। সেখানে যেহেতু টি এর মানটা বের করবো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। যদি মিডিল টার্ম যদি ওই সমীকরণে আমরা যে সমীকরণটা তৈরি করব, সেই সমীকরণে যদি মিডিল টার্ম করা সম্ভব না হয়, তখন আমরা এইটা ব্যবহার করব, যে এক্স বা এখানে টি ধরবো, তখন ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac ভাগ হচ্ছে 2a। আমরা এই সূত্রটা তখন ব্যবহার করে টি এর মানটা বের করব। তো চলুন আমরা আসলে অঙ্ক করি, ঠিক আছে? তো এখন আমরা আমাদের যে ধরাধরির যে সকল অঙ্ক রয়েছে, অর্থাৎ বাঘ হরিণ থেকে ধরতে পারবে কিংবা পারবে কিনা, কিংবা যে গাড়ি যে কারের যে ওভারটেকের যে সকল অঙ্ক রয়েছে, আমরা এটা একটুখানি দেখব। তো বেশি দেরি করব না, আমরা এই অঙ্কটা দেখি। যেখানে বলা হচ্ছে যে 80 কেজি ভরের একটা হরিণ 72 কিমি পার আওয়ার বেগে সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা একটা 200 কেজি ভরের একটা বাঘ 1.5 ms/2 সুষম ত্বরণে হরিণটিকে তাড়া করলো। এখন বলছে যে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব কিনা, গাণিতিক যুক্তি সহ মতামত দাও। এখন আমি যেটা নিয়মটা শেখাইছি, অবশ্যই আমরা উত্তরটা পরে করব, আগে আমাদের কনসেপ্টটা শিখতে হবে, জানতে হবে। সেটা হচ্ছে প্রথমত একজন, এবং তার সামনে একজন থাকবে, এবং শেষে আমরা একটা স্থান পাবো যেখানে সেটা মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ধরলাম এখানে বাঘ, এখানে হরিণ, আর এটা হচ্ছে মিলিত স্থান। তো এখানে বাঘটা হচ্ছে আমাদের এবং বাঘ এবং হরিণ, এখানে মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে 75 মিটার, কারণ বলা হয়েছে হরিণের ঠিক 75 মিটার পেছনে বাঘটা লুকিয়ে রয়েছে, এখানে বলা হয়েছে। এই যে, তো আমাদের যে নিয়মটা ছিল, যে বলতেছে যে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব কিনা, তো আমরা আমাদের নিয়ম যেটা ছিল, আমরা প্রথমে বলবো যে টি সেকেন্ড ধরি টি সেকেন্ড পরে বাঘ, মানে কি প্রথম জন দ্বিতীয় জনকে ধরবে, মানে কি বাঘ হরিণকে ধরবে, আমাদের নিয়ম যেটা। তো টি সেকেন্ড পরে বাঘ হরিণকে ধরবে, তাই তো? আচ্ছা, এটা আমাদের কথা। এখন আমরা টি সেকেন্ড
এ আমাদের যেটা নিয়ম ছিল টি সেকেন্ডে প্রথম জন অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ বাঘের, তাহলে টি সেকেন্ডে বাঘের অতিক্রান্ত দূরত্ব, যেহেতু বলা হয়েছে বাঘটা কিন্তু সুষম ত্বরণে, তাহলে সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা জানি সুষম ত্বরণ বা সমত্বরণের ক্ষেত্রে সুষম বা সমত্বরণ তো একই কথা। তো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে, এখানে আমাদের যে বাঘটা রয়েছে সেই বাঘের ক্ষেত্রে কিন্তু বলা রয়েছে যে 1.5 সুষম ত্বরণে, ত্বরণের মানটা কিন্তু দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে 1.5 ms/2। তো আর কি দেওয়া রয়েছে এখানে, এখানে বলাই রয়েছে যে বাঘটা কিন্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে নাকি, মানে কি পেছনে একটা বাঘটা লুকায় রয়েছে, সে তো লুকায় রয়েছে, বাঘটা কিন্তু পিছনে লুকায় বসে রয়েছে, মানে কি সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে, মানে তার আদিবেগটা কি শূন্য। আচ্ছা, তাহলে আমরা বের করব টাইম, তো আমার অজানা, টাইম তো আমি বের করব পরে সমীকরণে গিয়া, এখন তো মূলত এস অন, এটা আমরা এস অনই ধরবো, বা আমাদের এস ওয়ান ইকুয়াল টু আমরা তখন বলতে পারি 0 গুণ টাইমের মান টি প্লাস হাফ ইন্টু 1.5 গুণ টি স্কোয়ার, তাই তো। আচ্ছা, টি স্কোয়ার, বা আমরা এস ওয়ান ইকুয়াল টু বলতে পারি তাহলে হাফ ইন্টু 1.5 টি স্কোয়ার, এটা বলতে পারি। বা আমরা এটাকে আমরা এই রূপে না রেখে আমরা এটা রূপে আমরা আনতে পারি সমীকরণটাকে। তো আমরা এই সমীকরণটাকে আমরা এখানে দশমিকে না রেখে আমরা এইভাবে করতে পারি যে 1/2 ইন্টু এটা দশমিক উঠাই দিয়ে আমরা দশমিকের পরে ততটাই শূন্য, যে যতটুকু সঙ্গে যত একক তত শূন্য গুণ টি স্কোয়ার। তো এটা যদি আমরা করি তাহলে এখানে 5 দ্বারা যদি ভাগ দিই তাহলে 3 থাকে আর এখানে 2 থাকে, তাহলে আমরা বলতে পারি এস ওয়ান ইকুয়াল টু হাফ ইন্টু 3/2 টি স্কোয়ার, বা এস ওয়ান ইকুয়াল টু তাহলে আমাদের এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 3/4 টি স্কোয়ার। ওকে, এভাবে আমরা কিন্তু আমরা বাঘের যে অতিক্রান্ত দূরত্ব সেটা আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমরা যদি একটুখানি হরিণের ক্ষেত্রে আমরা এখন বের করব অতিক্রান্ত দূরত্ব। তো আমরা হরিণের ক্ষেত্রে আমরা এখন হরিণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এখন টি সেকেন্ডে হরিণের দূরত্ব, s2। এখন কথা আছে এখানে কিন্তু বলা রয়েছে যে হরিণটা কিন্তু 72 কিমি পার আওয়ার বেগে সুষম বেগে চলছে, সুষম বেগ বা সমবেগে চলছে। এখন সমবেগে চললে আমরা কি জানি, তো সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, তো এখন আমরা টি সেকেন্ডে হরিণের দূরত্ব যেহেতু আমরা বলছে, তো হরিণের ক্ষেত্রে যেহেতু সমবেগ তাই আমরা এস ইকুয়াল টু ভিটি দেব। তো এখানে আমাদের এস এর মান তো বের করবো, ভি এর মানটা আমাদের দেওয়া রয়েছে, সমবেগটা কত 72, কিন্তু এটা কিন্তু 72 কিমি পার আওয়ার আছে, কিমি পার আওয়ারকে আমরা কি করব মিটার পার সেকেন্ডে করতে হবে, কিন্তু এটা কিন্তু কিমি পার আওয়ার বেগে রয়েছে। তো এটাকে যদি আমরা 72কে যদি আমরা কিমি পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে আসে, তো আমরা যদি এই 72 কিমি পার আওয়ারে যদি আমরা 5/18 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের মিটার পার সেকেন্ড চলে আসবে, সেটা আসবে কত আমাদের, তাহলে আমরা একটু বের করি যে 72 ইন্টু 5 ভাগ হচ্ছে 18 20,
এটা কি 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আর টাইমের মান তো আমরা এমনি বের করবো, না এটা বা এস ইকুয়াল টু, তাহলে আমাদের বেগের মান হচ্ছে 20 গুণ টাইম 20t, তাই তো 20t। আচ্ছা, এখন আমাদের নিয়ম কি ছিল, যে আমাদের কিন্তু নিয়মটা ছিল যে এটা কিন্তু আমরা S1 ধরছিলাম, তাহলে এটা S2, যে প্রথম জনের অতিক্রান্ত দূরত্ব দ্বিতীয় জনের অতিক্রান্ত দূরত্ব। এরপরে সত্য ছিল, এখন আমরা লিখব প্রশ্ন মতে S1 মাইনাস S2 ইকুয়াল টু এক্স। এক্স মানে কি, এই যে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব আমাদের মনে ছিল, একটু নিয়মেই কিন্তু বলেছিলাম। তাহলে বা এখন আমাদের দীর্ঘ একটা প্রসেস এখানে অবলম্বন করতে হবে। এস ওয়ানটা কি, এই যে এই সমীকরণ 3/4 টি স্কোয়ার মাইনাস S2 হচ্ছে 20 টি ইকুয়াল টু এই এক্স এর মানটা কত, মধ্যবর্তী দূরত্ব দুজনের 75, ঠিক আছে। তো করলাম আমরা। এখন আমাদের যে এখানে সমীকরণটা দেখছি, এখানে এই 3/4 এইভাবে আমরা কিন্তু রাখতে পারবো না, আমাকে একটা এরকম কোনো সংখ্যা, আমরা সাধারণ যে সংখ্যাগুলো ব্যবহার করি এইরকম সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। তো এটাকে আমরা যেটা করতে পারি, এখানে আমরা 7 দ্বারা গুণ করে দিতে পারি এই সমীকরণকে। তাহলে এখানে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা ভালো একটা সংখ্যা আসবে। তো কথা হলো যে 7 দ্বারাই কেন করতে হবে, সেটা হচ্ছে এইটার উপর নির্ভর করবে যে আমাদের 3 ভাগ হচ্ছে 4। তো এটা যদি আমরা 2 দ্বারা গুণ করি আমাদের কিন্তু পয়েন্ট আকারে আসতেছে, ঠিক আছে। আর পয়েন্ট আকারে কিন্তু আমাদের রাখা যাবে না। 3 দ্বারা গুণ করি তাও কিন্তু আমাদের পয়েন্ট আকারে আসবে। তাহলে কি হবে না, এখানেও আমাদের হবে না। যখন আমরা 7 দ্বারা গুণ করব দেখা যাচ্ছে একটা কি একদমই সাধারণ সংখ্যা আসতেছে। তো এখন এই জন্যই কিন্তু আমরা 4 দ্বারা গুণ করতেছি, এটা কিন্তু শিখিয়ে দিলাম যে কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমরা যদি 7 দ্বারা গুণ করি তাহলে এই সমীকরণে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকেই 7 দ্বারা গুণ করতে হবে। তো এটা 7 দ্বারা গুণ করলে আমাদের আসতেছে 3, মানে 3t স্কোয়ার মাইনাস 20কে যদি 7 দ্বারা গুণ করা হয় তাহলে আসে কি 80। আচ্ছা, ইজ ইকুয়াল টু 75 যদি 7 দ্বারা গুণ করা আসে 300। বা এখন আমরা বলতে পারি যেহেতু এখানে 7 দ্বারা গুণ করছে আমরা লিখে দিই পাশে 7 দ্বারা গুণ, তাই তো। ওকে, এখন আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই 300কে এই পাশে আনতে পারি, 3t স্কোয়ার মাইনাস 80t মাইনাস ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এখন আমাদের কথা হলো যে এই যে সমীকরণটা গঠন করা, এটার কারণ হচ্ছে আমাদের মিডিল টার্ম করতে হবে। তো এই সমীকরণ থেকে মিডিল টার্ম সম্ভব, যদি মিডিল টার্ম সম্ভব না হয় আমরা একটু আগেই বলেছি যে ওই যে আমরা টাইমের মান বের করতে গেলে কিন্তু ওই যে আমাদের যে সূত্রটা একটু আগে দেখালাম না আমাদের, যে এই যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a, যদি মিডিল টার্ম সমীকরণে সম্ভব না হয় তাহলে আমরা ওই সূত্র ব্যবহার করব। কিন্তু আমাদের এই সমীকরণটা কি মিডিল টার্ম সম্ভব, তো মিডিল টার্ম আমাদের যেহেতু সম্ভব হচ্ছে সেহেতু আমরা মিডিল টার্মই করব। তাহলে আমরা মিডিল টার্ম এখান থেকে করব। ওকে, বা তাহলে আমরা এটা মিডিল টার্ম যদি করি যেটা মাইনাস, তাহলে আমরা করতে পারি টি স্কোয়ার 90t প্লাস 10t মাইনাস 300 ইকুয়াল টু 0। তো আমরা মিডিল টার্মটা করে নিব, ঠিক আছে। এখানে আমাদের জায়গার সংকট হয়ে গেছে, আমরা একটা নতুন পেজ নিয়ে নিই। তো এটা রাখি আমরা এখন আপাতত। তাহলে
বা আমরা এখানে বলতে পারি তাহলে 3t কমন নিলাম, তাহলে এখানে থাকে 3t-30 এবং এখানে 10t-30 = 0। বা এখান থেকে এখন আমরা এবং 3t প্লাস 10, ঠিক আছে, এটা কিন্তু টি আর এটা হচ্ছে প্লাস 3t+10 এখন আমরা বলতে পারি 0। বা এখন আমরা টি এর মান বের করে ফেলবো, t-30 আমরা বলতে পারি কি 0 হয়, আমরা লিখতে পারি হয় t-30 0 বা t=30 অথবা আমাদের যেটা সমীকরণ 3t, এই যে সমীকরণটা, প্লাস 10=0 বা 3t আমরা বলতে পারি -10 বা t=-10/3। আর টাইমের এখান মানটা কিন্তু 0 মানে কি আসবে, মাইনাস মান আসবে, তাহলে -10/3 যদি দেওয়া হয় তাহলে আসবে কিন্তু -3.33 সেকেন্ড। এটা কিন্তু আমাদের কি হয় না, সম্ভব নয়, এটা এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, কারণ সময়ের মান কখনো মাইনাস হতে পারে না। ওকে, তো আমাদের কিন্তু অতএব এখন আমরা বলতে পারি যে বাঘটির 30 সেকেন্ড পরে হরিণটিকে ধরতে পারবে। ওকে, এই তাহলে আমাদের কিন্তু অঙ্ক শেষ এখানে। তাহলে এই যে ধরাধরির যে অঙ্কটা কিভাবে করতে হবে, তাহলে ধরাধরির এই যে অঙ্কগুলা, প্রথমত আমরা ধরে নিব টি সেকেন্ডে প্রথমজন দ্বিতীয়জনকে ধরলাম। এবারে প্রতি সেকেন্ডে প্রথমজনের অতিক্রান্ত দূরত্ব, সেটা তার ওই যে সমবেগ থাকতে পারে অথবা সুষম ত্বরণ থাকতে পারে, সেই অনুযায়ী সূত্র দিয়া তার অতিক্রান্ত দূরত্ব। এখন দ্বিতীয়জন তার ওই যে সমবেগ হতে পারে অথবা সুষম ত্বরণ হতে পারে, সেই অনুযায়ী তার সূত্র বসিয়ে তার অতিক্রান্ত দূরত্ব। এরপরে s1 - s2 = এখানে মধ্যবর্তী দূরত্ব, এই যে x এর মানটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, সে মানটা বসিয়ে এবার সমীকরণ থেকে যদি মিডিল টার্ম সম্ভব হয় তাহলে মিডিল টার্ম করে টি এর মানটা বের করে ফেলতে হবে। আর যদি মিডিল টার্ম টিটা যদি সম্ভব না হয়, মানে ওই সমীকরণে যদি মিডিল টার্ম, যদি এই সমীকরণ যেটা গঠন করব এটাতে যদি মিডিল টার্ম সম্ভব না হয়, মিডিল টার্ম না করা যায়, তাহলে আমরা ওই যে আমরা যে সূত্রটা আমরা একটুখানি আগে দেখাইলাম যে এক্স বা এক্সটা হচ্ছে কি ওখানে টি আর কি, তখন ধরবো যে -b ± -b² - 4ac/2a, ওই সূত্র দ্বারা আমরা কিন্তু অঙ্ক করতে পারবো যদি মিডিল টার্ম এখানে সম্ভব না হয় তখন। আচ্ছা, তো আমরা এখন দ্বিতীয় আমরা যে অঙ্ক রয়েছে এরপরে সেই অঙ্কটা করব। তো এখানে বলা হচ্ছে যে একটা বাস যেটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু, মানে স্থির অবস্থান থেকে 2 m/s/2 ত্বরণে চলতে শুরু করলো। একজন লোক সর্বোচ্চ 6 m/s/1 সমবেগে দৌড়াতে পারেন। বাসটি ধরতে তিনি যদি 10 মিটার পেছন থেকে দৌড়ান তাহলে বাস ধরতে তিনি সক্ষম কিনা, অর্থাৎ এই যে তাহলে আগের মতোই এখানে লোকটা রয়েছে, ঠিক তার সামনে বাসটা যাচ্ছে, আর আমরা ধরে নিব সম্ভাব্য মিলিত স্থান এখানে।
আর এই বাস, এটা হচ্ছে বাস, এখানে হচ্ছে লোক, এটা হচ্ছে বাস আর এটা হচ্ছে লোক, এবং তাদের মাঝে যে মধ্যবর্তী দূরত্ব সেটার মানটা কত বলা হয়েছে, ঠিক বলছে না, 10 মিটার পেছন থেকে, 10 মিটার পেছনে, 10 মিটার পেছনে কিন্তু লোকটা রয়েছে। তো তাহলে সম্ভাব্য মিলিত স্থান এখানে। এখন কথা হলো যে বাসটা চলতেছে কিন্তু ত্বরণে, সুষম ত্বরণ, সুষম ত্বরণে অর্থাৎ সমত্বরণে, কিন্তু লোকটা চলতেছে সম বেগে। এগুলো লেখা লাগবে না, এগুলো এমনি বোঝার সুবিধার্থে বলতেছি। তো এখন আমরা অঙ্কটা করি যে, তাহলে প্রথমত আমরা বলবো, ধরি টি সেকেন্ড পরে লোকটি বাসটি ধরবে। এরপর হচ্ছে টি সেকেন্ডে লোকটির দূরত্ব ও অতিক্রান্ত দূরত্ব, যেহেতু বলা হয়েছে লোকটি সমবেগে চলছে, তাহলে প্রথম জনের অতিক্রান্ত দূরত্ব, তাই তো আমাদের নিয়ম যেটা, তাহলে প্রথমটা হচ্ছে লোক, তো টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব লোকটির এস ইজ ইকুয়াল টু ভিটি। আর এখানে বেগের মানটা কিন্তু দেওয়া রয়েছে কত, সমবেগে সর্বোচ্চ 6 মিটার/সেকেন্ড সমবেগে। তাহলে বেগের মান 6 গুণ টাইম টি, 6t। ওকে, আচ্ছা এরপরে তাহলে টি সেকেন্ডে, এরপরে বাসের দূরত্ব, বাসটা কিন্তু ত্বরণে চলতেছে অর্থাৎ সমত্বরণে, অর্থাৎ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, কিন্তু বলা হচ্ছে যে একটি স্থির বাস স্থির অবস্থা হতে, একটা বাস স্থির অবস্থা হতে, তাহলে স্থির অবস্থা হতে যদি কোনো কিছু যাত্রা শুরু করে স্থির অবস্থান থেকে, তাহলে তার আদিবেগটা হয় কি 0, আমরা এটা জানি, তাই তো। আর এখানে এ এর মানটা কি, ত্বরণে স্থির অবস্থা হতে 2 এম/2 সেকেন্ডে, মানে ত্বরণে চলতেছে, মানে এটা ত্বরণ দেওয়া রয়েছে বাসের। এখন আমরা তাহলে এটা S1 ধরি আর এটা S2 ধরি, বা S2 ইকুয়াল টু, এখন 0-র সাথে টি গুণ করলে এটা 0 হয়ে যাবে, হাফ ইন্টু আমাদের 2 গুণ টি স্কোয়ার। ওকে, বা S2 ইকুয়াল টু এখন আমাদের হয়ে যাচ্ছে হাফ ইন্টু 2 যদি করা হয়, এটা এতটুকু তো 0 হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের হাফ ইন্টু 2 মানে 1, শুধু 1 টি স্কোয়ার, মানে কি শুধুমাত্র টি স্কোয়ার থাকতেছে। তো এখন আমরা এই মানটা বের করব, মানে এখন আমাদের যে নিয়মটা ছিল, ঠিক আছে, যে নিয়মটা ছিল আমরা এখানেই করতে পারবো অবশ্য প্রশ্ন মতে। তো আমরা যদি এই অঙ্কটা করি, আমাদের প্রশ্ন মতে যেটা ছিল সেটাই আমরা এখন করব। তো আমরা যদি আমাদের প্রশ্ন মতে ছিল, তাহলে আমরা S1 মাইনাস S2 ইকুয়াল টু 10 মধ্যবর্তী দূরত্ব সমীকরণটা লিখে ফেললাম। এখন 6t মাইনাস হচ্ছে টি স্কোয়ার ইকুয়াল টু 10, বা আমাদের কি করতে পারি এখন, মাইনাস টি স্কোয়ার মাইনাস 10 ইকুয়াল টু 0 করতে পারি। বা এখন আমরা যেটা করতে পারি, আমরা কি করে একটু সাজাতে পারি, যে মাইনাস টি স্কোয়ার প্লাস 6t মাইনাস 10 ইকুয়াল টু 0 সাজিয়ে নিলাম আর কি, টিগুলো এক জায়গায় করলাম, সংখ্যাগুলো এক পাশে, সংখ্যা। ওকে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, আচ্ছা দেখো তো, এই যে সমীকরণটা, এই সমীকরণটা থেকে কি মিডল টার্ম সম্ভব, মিডল টার্ম কি সম্ভব না, এখন মিডল টার্ম কোনোভাবেই সম্ভব না এই সমীকরণ থেকে। আর আমরা কি বলছিলাম, মিডল টার্ম যদি সম্ভব না হয়, তাহলে টি ইকুয়াল টু আমরা বলেছিলাম যে সূত্রটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই সূত্রটা ব্যবহার করতে। তাহলে বা টি ইকুয়াল টু, এখন কথা হলো যে বি এ এর মানগুলো কোথায়,
এই টি এর এখানকার যে সংখ্যার সাথে মানে এই টি এর সাথে বা এটা হচ্ছে টি এর সাথে যে সংখ্যাটা এখানে থাকবে সেটা হচ্ছে এ এর মান, এই টি এর সাথে এখানে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান। শেষ। তাহলে মাইনাস বি মানে কি, টি এর সাথে 6 আছে মানে বি এর মানটা এই 6, তাহলে মাইনাস, তাহলে মাইনাস বি, তাহলে আমরা এখানে বসাতে পারি বি এর মাইনাস বি এর মানটা কত, 6, তাই তো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে প্লাস মাইনাস দিলাম, এরপরে রুট ওভার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমাদের বি এর মান হচ্ছে কত, তাহলে মাইনাস কত আমাদের বি স্কোয়ার, বি এর মান কিন্তু 6, তো 6 এর স্কোয়ার করি মাইনাস 4 ইন্টু এ এর মান, এ এর মান মানে কি, এই টি এর সাথে কি আছে এখানে -1 আছে না, মানে এখানে 1 আছে না, কিছু নাই মানে তো 1 আছে, আর আগে সাইন তো 1 আছে, তাহলে এ এর মান কোনো কিছু ফ্যাক্ট করে না। সি এর মানটা কত, -10, এই যে -10, তো এটা হচ্ছে আমাদের 10 গুণ করে দিলাম, কারণ এটা টি আর এখানে তো 1 আছে না, মানে 1 এর তো কোনো কাজ নাই। এরপর হচ্ছে 2 ইন্টু এ এর মান কিন্তু 1, ওকে। বা টি এর মানটা যদি এখন আমরা বের করি তাহলে আসে আমাদের, এটা যদি আমরা সবকিছু ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারি 6 প্লাস মাইনাস রুট ওভার -4 ডিভাইডেড বাই 2, এটাই তো হয় টি এর মানটা। তো তো এই যে আমরা টি এর মানটা আমরা এখন এই যে নির্ণয় করতে চাইতেছি, এখানে কথা হলো যে এই সমীকরণ থেকে কি টি এর কোনো মান কোনো বের করতে পারবো, পারবো না, কারণ এখানে রুটের ভিতরে মাইনাস মান এসে গেছে। তো আমরা বলতে পারি অতএব যেহেতু সমীকরণ থেকে টি এর কোনো বাস্তব মান পাওয়া সম্ভব নয়, এজন্য লোকটি বাসটি ধরতে পারবে না, লোকটি বাসটি ধরতে পারবে না, এটা হচ্ছে কথা। যেহেতু আমরা টি এর কোনো বাস্তব মান এখান থেকে পাইতেছি না, কারণ এটা আমাদের মান বের করতে পারবো না আমরা। তো যদি মিডিল টার্ম সম্ভব না হয় তখন আমরা এই সূত্র ব্যবহার করে টি এর মান কোনো কোনো মানে আমাদের সমীকরণ থেকে টি এর মান কিন্তু এভাবেও বেড়ে যাবে। এই অঙ্কে হয়তো বের হয়নি, কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে বের হবে। তো আমরা এভাবে মিডিল টার্ম যদি সম্ভব না হয় তাহলে এই সূত্র ব্যবহার করব। আর এই অঙ্কের ক্ষেত্রে এখানে আমরা টি এর কোনো মান আমরা এই সমীকরণ থেকে পাবো না, আর যেহেতু টি এর কোনো বাস্তব মানই পাইতেছি না, সুতরাং কি হবে না, লোকটা এই বাসটা ধরতে পারবে না। ওকে, আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা দেখি। এখানে বলছে প্রাইভেট কার একে অপরকে অতিক্রম কতবার অতিক্রম করবে। এখন কথা হলো যে এখানে বলা হচ্ছে যে 2 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে একটা স্থির অবস্থান থেকে চলমান একটা ট্রাকের 80 মিটার পেছনে একটা প্রাইভেট কার এবং সমবেগে একই দিকে চলছে। চলার পথে প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে। এটাও কিন্তু ঠিক এই নিয়মেই আমরা যে নিয়মটা অবলম্বন করতেছি। প্রথমত এখানের ক্ষেত্রে কি হবে যে এই ট্রাকের পেছনে প্রাইভেট কার থাকবে কত মিটার, 80 মিটার, মধ্যবর্তী দূরত্ব 80 মিটার, ঠিক আছে। একটা সুষম ত্বরণে চলতেছে আর একটা হচ্ছে সমবেগে চলতেছে। তাদের উভয়ের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে নিব, করে এরপর হচ্ছে S1 - S2 দিয়া যদি মিডিল টার্ম সম্ভব হয় টি এর মান বের করব। এই ক্ষেত্রে এই যে অঙ্কের ক্ষেত্রে টি এর দুইটা মান বেরোবে, দুইটাই হচ্ছে পজিটিভ মান আসবে, ঠিক আছে, দুইটাই পজিটিভ মান আসবে এবং দুইটাই হচ্ছে, এখন কথা বলতে পারি টি তো দুইটা মান আসবে, তাহলে বলবো যে T1 পাবো আর T2 পাবো না, দুইটা মান পাবো তো দুইটা টি পাবো, বলবো এত সেকেন্ড পরে একবার অতিক্রম করবে, আর দ্বিতীয় যে টি এর মান আরেকটা পাবো এত সেকেন্ড পরে একবার অতিক্রম করে, এভাবে দিয়ে দেবো।
ঠিক আছে। তো এই অঙ্কটা আমি আর করবো না, এই অঙ্কটা হচ্ছে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো। যেহেতু অঙ্কগুলো আমি একই নিয়মে অঙ্ক করেছি, এই নিয়মটা হলো মানে প্রয়োগ এখানে করলেই হয়ে যাবে। এই অঙ্ক কিন্তু সহজ। ঠিক আছে, এখানে এক্ষেত্রে দুইটি আমরা এখানে মিডিল টার্ম করে দুইটা টি এর মান পাবো, দুইটা টি এর মান পাবো। এখন বলবো যে এত সেকেন্ড পরে দুইটা টি, তো মনে করলাম আমরা ধরি যে আমরা যদি ধরি ব্যাপারটা এমন যে ধরলাম একটা টি পাইলাম হচ্ছে 5 সেকেন্ড, আর একটা টি পাইলাম হচ্ছে 16 সেকেন্ড। ধরলাম, আমি এটা কিন্তু ধরতেছি, এটাই পাবো এমন না। তাহলে বলবো 5 সেকেন্ড পরে একবার অতিক্রম করে আর 16 সেকেন্ড পরে একবার অতিক্রম করে, এইভাবে বলে দিব। ঠিক আছে, এইটা আছে এক্ষেত্রে এই একই নিয়ম, কিন্তু মান পাবো দুইটা টি পজিটিভ মান আসবে। তখন বলে দেবো এই চলার পথে প্রাইভেট কার এবং ট্রাক এত সেকেন্ড পরে একবার অতিক্রম করে আর এত সেকেন্ড পরে একবার অতিক্রম করে। নিয়ম কিন্তু একই। তো এই একই নিয়ম যেহেতু, সেহেতু আমি আর করাচ্ছি না। এটা এটা তোমার হচ্ছে কি থাকলো, বাড়ির কাজ থাকলো বা হোমওয়ার্ক থাকলো। তো আমাদের এই টাইপের একটা অঙ্ক আছে এখনো, তো ওইখানে অঙ্কটা আমরা করব। তো এখন আমরা একটু ব্যতিক্রমী ধর্মী একটা অঙ্ক করব। এখানে বলা হচ্ছে, এটা কিন্তু এই টাইপের ভিতরে না, এই জন্য আমি কিন্তু এই দাগ দিয়ে আলাদা করে দিছি। বলা হচ্ছে যে 2 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে একজন মোটর আরোহী 84 মিটার পিছন থেকে আরেকজন সাইকেল আরোহী 20 মিটার/সেকেন্ড সুষম বেগে একই পথে একই দিকে যাত্রা শুরু করলো। বলছে কতক্ষণ পরে উভয়ের বেগ সমান হবে। বলা হচ্ছে যে 2 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে একজন মোটরসাইকেল যে আরোহী, তার ঠিক 84 মিটার পিছনে আর একজন সাইকেল আরোহী 20 মিটার/সেকেন্ড সুষম বেগে চলতেছে। এখন কথা হচ্ছে যে এই দুইটা সাইকেল এবং মোটরসাইকেলের বেগটা কখন উভয়ের বেগটা সমান হবে, এটা আমাদের বলতে চাচ্ছে। ওকে, তো আচ্ছা, তো মোটরসাইকেলের ক্ষেত্রে মোটর আমরা লিখতে পারি মোটরসাইকেলের বেগ। তো মোটরসাইকেলের বেগ আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। কারণ আছে, এই সূত্রটা ব্যবহার করার কারণ হচ্ছে এখানে আমার ইউ তো আদি বেগ শূন্য, কারণ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে মোটরসাইকেলটা এবং ত্বরণের মানটা কি কত দেওয়া আছে, এই যে 2 মিটার/সেকেন্ড ইনভার্স 2। তো এখন টাইমের মান আমার কাছে নাই, ঠিক আছে। তো বা আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ তো 0 প্লাস এ এর মান হচ্ছে 2 গুণ টি। ওকে, আচ্ছা, এখন কথা হলো বলতেছে যে আরোহী যে সাইকেল আরোহী, পিছনে যে সাইকেল আরোহী, তার বেগটা কিন্তু বলাই রয়েছে যে সে 20 মিটার/সেকেন্ড সুষম বেগে চলতেছে। তো এই বেগের সমান কখন এই সাইকেলের বেগটা হবে, সময়ের মান চাইছে। ঠিক আছে, একটা সময়ে কোন সময় আসলে এই মোটর সাইকেলের বেগটাও 20 মিটার/সেকেন্ড হবে। তো আমরা এভাবে বলতে পারি না যে প্রশ্ন মতে যে আমরা যদি আচ্ছা, আমরা এভাবে বলতে পারি, ধরি প্রথমে এটা লেখা উচিত ছিল, ধরি সাইকেলের বেগ ভি প্রাইম ইজ ইকুয়াল টু 20 ms/অন, আমরা এভাবে ধরে রাখতে পারি। আর হচ্ছে মোটরসাইকেলের বেগটাই এত। এখন আমার বলছে প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে বলতেছে যে কখন ওই সাইকেলের বেগের সমান মোটরসাইকেলের বেগটা হবে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে ভি প্রাইম ইজ ইকুয়াল টু সাইকেলের বেগ ইজ ইকুয়াল টু মোটরসাইকেলের বেগ, তাই তো নাকি? যেহেতু বলতেছে যে কখন মোটরসাইকেলের বেগটাও এই 20 মিটার/সেকেন্ড হবে, উভয়ের বেগটা সমান হবে, তো আমরা বলতে পারি ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভি। কথা তো এটাই নাকি? আচ্ছা, তাহলে বা ভি ইজ ইকুয়াল টু ভি প্রাইম, বা এখানে আমাদের তো শূন্য, এটার কোনো মান নেই, ইউটি, তাই তো ইউটি
ইউ প্লাস এটি আসা যায়, ইউ প্লাস এটি, এর তো কোনো জিনিস নাই। আর টু টি, তাহলে টু টি ইজ ইকুয়াল টু ভি প্রাইমের মানটা কত, 20 এমএস ইনভার্স অন, বা বলতে পারি এখন টি এর মানটা তাহলে 20/2, মানে কি 10 সেকেন্ড। তাহলে অতএব আমার অ্যান্সার কিন্তু শেষ। বলবো যে 10 সেকেন্ড পরে উভয়ের বেগ সমান হবে, উভয়ের বেগ সমান হবে। ওকে, আচ্ছা, তাহলে কথা হলো এটা। তো আমরা কিন্তু আমাদের এই ধরাধরির অঙ্ক এবং এটা একটা ব্যতিক্রম ধর্মী একটা অঙ্ক করলাম। আরো একটা ব্যতিক্রম ধর্মী অঙ্ক কিন্তু প্রথমেই করছিলাম আর কি, যে এই রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা। যাই হোক, ইঁদুর বিড়াল তো একই রকম, তো যাই হোক অসুবিধা নাই। এখন আমরা পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তু অর্থাৎ আমাদের টাইপ 4 এর অঙ্ক করবো ইনশাল্লাহ এখন। তো এখন আমরা পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক করব, এবং পরবর্তী পার্টে আমরা কিন্তু আমাদের যে আহ বন্দুক এবং গুলির যে সকল অঙ্ক আছে সেগুলো একটু করব। তাহলে আমাদের আর একটা পার্ট হলেই কিন্তু অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো সকলকেই অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। অবশ্য এটা করা উচিত, এটা তোমারই লাভ, কারণ নতুন ভিডিও আসলেই তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো আমরা বেশি কথা বলবো না, এখন আমরা টাইপ 4 এর যে পড়ন্ত এবং নিক্ষিপ্ত অবস্থায় যে সকল অঙ্ক আছে সেগুলো করব। তো এখন আমরা পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক করব। তো পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর অঙ্কের আগে একটুখানি সূত্রগুলো জেনে নিই। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ঠিক একই সূত্র, কিন্তু সেটা মাইনাস ইউ মাইনাস জিটি। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একই সূত্র কিন্তু শুধু চিহ্নের পরিবর্তন, ইউ স্কয়ার মাইনাস 2gh। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এস বা এইচ ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখন এই সূত্রের উপর নির্ভর করে অঙ্কগুলো করব। তো প্রথম একটা অঙ্কে আমাদের বলা হচ্ছে যে একটা বস্তুকে যদি 98 ms/s বেগে আমাদের খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে দেখাও যে বস্তু যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তাহলে নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক। আমাদের যে সকল সূত্র ব্যবহার সবই মাইনাসের সূত্র। বস্তু দেখাও যে যে 3 সেকেন্ড এবং 17 সেকেন্ড সময়ে বস্তুর বেগদ্বয়ের মান সমান কিন্তু দিক বিপরীতমুখী। বস্তুর বেগদ্বয়ের মান অর্থাৎ ওই যে বেগ বস্তুটা আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করতেছি যখন তখন 3 সেকেন্ডে আর 17 সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড পরের যে বেগ আর হচ্ছে 17 সেকেন্ডের পরের যে বেগ, এই উভয় বেগের মানই সমান, উভয় বেগের মান সমান হবে কিন্তু দিক বিপরীত হবে। কেমনে আমরা একটু দেখি। তাহলে আজকে আমাদের যে আলোচনা, এখন এখন আমরা আলোচনা করতে যাচ্ছি তাহলে টাইপ 4। টাইপ 4 হচ্ছে পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক। ওকে, পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক। এখন তাহলে আমরা সলভ করি অঙ্কটা। তো আমাদের এখানে প্রথম ক্ষেত্রে অর্থাৎ 3 সেকেন্ডের ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে তো আমরা কি জানি, আমরা জানি বেগের যে মানটা আমরা জানি যে এখানে আমাদের সূত্র ছিল না, নিক্ষিপ্ত বস্তুর বেগের সূত্র দুইটা আছে, একটা হচ্ছে ইউ মাইনাস জিটি আর এটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো এখানে আমরা কিন্তু এখানে কোথাও কিন্তু এইচ এর মানটা নাই, এইচ এর মান কি এখানে কোথাও আছে নাই। তো যেহেতু এইচ এর মান নাই তাহলে আমরা এই ভি এর যে বেগের যে দ্বিতীয় সূত্র আমরা এটা ব্যবহার করতে পারবো না, আমরা তাহলে প্রথম সূত্রটা ব্যবহার করতে পারবো, কারণ আমাদের যেহেতু খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তো শুরুতেই ইনিশিয়াল যে বেগটা, আদি যে বেগটা, শুরুতে যে বেগটা, সে বেগটা অবশ্যই কি আদি বেগ, এত বেগে নিক্ষেপ করছি,
তো আমার কিন্তু আদি বেগটা রয়েছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, ইনিশিয়াল যে বেগটা আদি বেগটা রয়েছে কত 98 ms ইনভার্স অন। আচ্ছা, আর যে সময়টা টাইমের মানটা প্রথম যেহেতু আমরা 3 সেকেন্ডের ক্ষেত্রে করতেছি, প্রথম ক্ষেত্রে অর্থাৎ 3 সেকেন্ডে তো প্রথম ক্ষেত্রে 3 সেকেন্ডে বেগ, তো আর জি এর মান আমরা জানি 9.8 ms ইনভার্স 2, আমরা বের করবো কি বেগ। ওকে, তো আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি নিক্ষেপ করা হয়েছে না, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যে সূত্রটা সেটা মাইনাসের সূত্র, বা বেগ ইকুয়াল টু, এখন আদি বেগ তো আমার কাছে রয়েছে 98 মাইনাস জি এর মান 9.8 ইন্টু টাইমের মান কত 3, বা এখন বেগের মান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আসতেছে 68.6 ms ইনভার্স অন। ওকে, তো প্রথম ক্ষেত্রে গেল 3 সেকেন্ডে, এখন হচ্ছে 17 সেকেন্ডে বেগ, এই যে 17 সেকেন্ডে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আবার আমরা দিব, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তো যেহেতু দুইটা ক্ষেত্রে সেহেতু আমরা V1 ধরতে পারি আর এটা V2 ধরতে পারি, তাই তো। আচ্ছা, তো ইউ এর মান তো আমাদের রয়েছে অলরেডি, ইউ তো 98 ms ইনভার্স অন। আচ্ছা, আর জি আছে 9.8 ms ইনভার্স 2, টাইমের মানটা আছে কত এখন 17 সেকেন্ড। ওকে, বের করতে হবে বেগ। তো ইউ এর মানটা 98 মাইনাস জি এর মান কিন্তু 9.8 ইন্টু জি এর মানটা হচ্ছে 9.8 ইন্টু টাইমের মান 17। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসে -68.6। তাহলে আমরা দেখতেছি বেগের মান কিন্তু একই, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে বলতে পারি অতএব মান একই কিন্তু দিকটা বিপরীত। ঠিক আছে, একটা পজিটিভ হয়েছে একটা নেগেটিভ হয়েছে, তাহলে মান একই কিন্তু দিকটা বিপরীত, প্রমাণিত। ওকে, শেষ কথা। তাহলে 3 সেকেন্ড ও 17 সেকেন্ড এ বেগটা কি একই কিন্তু দিক বিপরীত। ওকে, দেখানো হলো, দেখাতে যেহেতু বলছে দেখানো হলো। ওকে, এটা হলো কথা। তখন আমরা দ্বিতীয় একটা অঙ্ক রয়েছে, এটা আমরা করব। দ্বিতীয় অঙ্কটাই বলা হচ্ছে যে এখানে একটা বস্তু রয়েছে এ অবস্থানে, সি অবস্থান, এ থেকে একদম মাটি পর্যন্ত, ভূমি পর্যন্ত আমাদের যে অতিক্রান্ত যে দূরত্বটা, মানে যেটা এইচ এর মানটা, উচ্চতা যেটা, সেটা হচ্ছে 100 মিটার। 100 মিটার এখানে আমাদের রয়েছে এই এ থেকে এই ভূমি পর্যন্ত। তো এ থেকে ভূমি পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে 100 মিটার। এখন বলতেছে বস্তুটির এ থেকে সিতে আসতে কত সময় লাগবে। এখন এ থেকে ভূমি পর্যন্ত আমাদের 100 মিটার, কিন্তু এ থেকে সি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কি 100 মিটার না, কারণ এখানে বলাই রয়েছে এই যে এই ভূমি থেকে আবার সি পর্যন্ত আমাদের অতিক্রান্ত, মানে যে
উচ্চতাটা সেটা হচ্ছে 21.6 মিটার। 21.6 মিটার এখানে দেওয়া রয়েছে, এই যে 21.6 মিটার। ওকে, ভূমি থেকে যে অতিক্রান্ত যে দূরত্বটা, আশা করি বোঝা যাচ্ছে। তাও যদি না বোঝা যায় ভালোভাবে দেখেন, এই যে এ থেকে বস্তুটার ভূমি পর্যন্ত দূরত্ব 100 মিটার উচ্চতা, আর সি থেকে ভূমি পর্যন্ত হচ্ছে 21.6 মিটার। তাহলে আমার এ থেকে সি পর্যন্ত আসতে তাহলে কতটুকু সময় লাগবে এটা বের করতে বলছে। তো আগে এ থেকে সি পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটা আগে বের করতে হবে, সম্পূর্ণ তো 100। তাহলে 100 থেকে ভূমি থেকে সি পর্যন্ত হচ্ছে 21.6 মিটার। তাহলে 100 থেকে 21.6 মিটার যদি বাদ দেওয়া হয়, তাহলে এ থেকে সি পর্যন্ত যে উচ্চতা সেটা পাওয়া যাবে। তো আমরা এটা লিখে ফেলি। তাহলে আমরা কি জানি, সূত্র আমরা কোনটা ব্যবহার করতে পারবো, কোন কোন তথ্যগুলো দেওয়া আছে সেগুলোর উপর নির্ভর করে সূত্র ব্যবহার করব। তো এখানে আমাদের যে তথ্যগুলো দেওয়া রয়েছে, উচ্চতা হচ্ছে বা উচ্চতা হচ্ছে ইকুয়াল টু 100 মাইনাস আমাদের 21.6, তাহলে বের হয়ে যাবে। তাহলে এর মান আছে আর জি এর মান আছে, জি ইজ ইকুয়াল টু 9.8 ms/2। এটা তো অভিকর্ষ ত্বরণ অবশ্যই থাকবে। আর যেহেতু এটা কি পড়ন্ত বস্তুর আদিবেগ আমরা কি জানি 0 ms/1, এটা জানি আমরা, এটা কিন্তু বলে দিয়েছিলাম প্রথমেই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, বলেই রাখি, কারণ শেষ জিনিসটা স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থান থেকে পড়ে, তাহলে পড়ন্ত বস্তুর আদিবেগটা কি 0 হয়। ওকে, এখন আমাদের বের করতে হবে কি টাইম ইজ ইকুয়াল টু হট। এখন তাহলে আমরা যদি দেখি আমাদের কোন সূত্রটা এখন ব্যবহার করতে পারি, আমরা যদি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি এই সূত্র যদি ব্যবহার করতে পারবো, কিন্তু কথা হলো এখানে আমাদের ইউ আছে, জি আছে, টাইম বের করতে হবে, কিন্তু বেগ কি আমার জানা না, তাহলে এই সূত্র আমরা ব্যবহার করতে পারবো না। একইভাবে দ্বিতীয় সূত্র ব্যবহার করতে পারবো না, কারণ আমরা এই সবগুলোই আছে কিন্তু আমাদের এই বেগটা নাই, বেগটা না থাকলে কি আমি বের করতে পারবো না। তাহলে এই সূত্রটা দেখি, এই সূত্রে আমাদের ইউ আছে, টাইমটা বের করবো, জি আছে, তাহলে আর এই যে উচ্চতাটা কিন্তু আছে, তাহলে এই সমীকরণে আমাদের শুধুমাত্র অনুপস্থিত টি, এই তথ্য অনুযায়ী, তাহলে আমরা টি এর মানটা বের করতে পারবো খুব সহজে। বোঝা গেছে? ওকে, তো আমরা তাহলে লিখব যে আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কারণ এটা পড়ন্ত অবস্থার ক্ষেত্রে সূত্র কিন্তু প্লাস, বা এইচ এর মান আমার দেওয়াই আছে, এই 100 থেকে 21.6 বিয়োগ করি, তাহলে আমাদের দূরত্বটা পেয়ে যাবো 100 মাইনাস 21.6, এটা আসতেছে কত 78.4। আচ্ছা, তাহলে 78.4 ইকুয়াল টু আদিবেগ তো 0 গুণ টাইমের মান সম্পূর্ণটাই 0 হয়ে যাবে, হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, তাইলে বা থাকবে কি 78.4 ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার, এটা থাকবে তো। বা এখন বলতে পারি 78.4 ইকুয়াল টু, এখন এই হাফ গুণ হচ্ছে হাফ গুণ হচ্ছে 9.8, এটা করবো, তাহলে আসতেছে কত আমাদের 4.9 টি স্কোয়ার, উল্টাই দিই এবার, বা 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু আমাদের 78.4, বা এখন টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 78.4 ভাগ হচ্ছে এই 9.8, এই 4.9 4.9, তাই তো, বা টি স্কোয়ার ইকুয়াল টু এখন বেরোবে 78.4 ভাগ হচ্ছে
4.9 হলো। ওকে, বা টি ইকুয়াল টু এই 16 রুট হয়ে যাবে স্কোয়ার উঠাতে গেলে। তাহলে টি 16 আমরা যদি রুট করি তাহলে কত আসে? 4 সেকেন্ড। ওকে, ঠিক আছে। তাহলে অতএব আমরা লিখে দিতে পারবো এখন যে বস্তুটি এ থেকে সি পর্যন্ত আসতে 4 সেকেন্ড সময় লাগে। ওকে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, তো এখন আমরা আমাদের পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে বলা হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? বলছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করে, তাহলে নিক্ষিপ্ত বস্তু বেগ আছে, নিক্ষিপ্ত বস্তু আদি বেগটা কত? এটা এই 20 মিটার পার সেকেন্ড বেগ খাড়া উপরের দিকে নিক্ষেপ করবো, ছুড়ে দিলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? ওকে, তাহলে এই সূত্রটা আমাদের মানে এই অঙ্কটা করতে হবে। তো এই যে অঙ্কটা, তো এটা আমরা খুব সুন্দরভাবে বের করতে পারবো। তো আমরা অঙ্কটা করি যে তো এখানে কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা একটুখানি লিখে রাখি, সেই অনুযায়ী আমরা সূত্র ব্যবহার করব। তো এখানে এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে? এখানে আমাদের দেওয়া রয়েছে আদি বেগটা, এত বেগে নিক্ষেপ করছি, যে বেগে নিক্ষেপ করব সেটাই হচ্ছে আমাদের আদি বেগ। আদি বেগ হচ্ছে 20 ms/1। খাড়া উপরের দিকে ছুড়ে দিয়েছি, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আচ্ছা, তো আমরা জানি 9.82 সবসময় থাকবে জি এর মানটা, অভিকর্ষ ত্বরণ অবশ্যই কাজ করবে যেহেতু পরন্ত নিক্ষিপ্ত, তাই তো? আচ্ছা, এরপর এটা তো নিক্ষিপ্ত বস্তু 9.8। এরপর এখানে আমাদের কিন্তু টাইমের মানটা নাই, টাইমের মান কিন্তু এখানে কোথাও নাই, টাইম দিতে পারতেছে না। এরপরে কথা বলা হয়েছে যে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বেগ কিন্তু 0, সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, এটা লিখে রাখি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তু নয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় v is equal to 0 ms/1। এটা নোট আকারে লিখে রাখতে পারো, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বেগটা 0 হয়। ওকে, তো ইউ আছে, জি আছে, ভি আছে, বার করতে বলছে সর্বোচ্চ উচ্চতায় আমার সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, এইচ এর মানটা আমার বের করতে বলছে। তো এখন দেখো তো এই যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো দিয়ে কোন সূত্রটা ব্যবহার করতে পারি? যেহেতু নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো এটা। তো ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এখানে তো কোথায় এইচ নাই, এইচ আছে? এইচ নাই, তো আমরা এটা ব্যবহার করতে পারবো না। এরপর আসি এখানে, এই যে এই দুইটা সূত্র আছে, তো এইচ এর সূত্রটা যেটা মেইন, যেটা এইচ এর সূত্র, আমরা এটাই ব্যবহার করতে পারবো, কিন্তু এখন পারবো না, কারণ এই সূত্রে আমাদের আদিবেগ আছে ভালো কথা, কিন্তু টাইম আছে এখানে কোথাও নাই। তো টাইম যেহেতু নাই সেহেতু আমার কিন্তু অভিকর্ষ ত্বরণটা আছে, কিন্তু এই সূত্রে যেহেতু টাইম আমার কাছে নাই উত্তরে, মানে আমাদের যে প্রশ্নে, অতএব এই সূত্রটাও কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। কিন্তু এই সূত্রটা দেখি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, আমার কি আদিবেগ আছে, জি তো আছে, বেগ আছে, বেগ তো বলেই দিয়েছি সর্বোচ্চ উচ্চতায় 0 পাবো, 0 ms/1 পাবো। তো কথা হলো আমার বের করতে হবে এইচ, তাহলে এই সূত্রে আর জি তো 9.8, তাহলে সবগুলাই আছে, কারণ বেগ 0, ইউ আছে, জি আছে, বের করতে হবে শুধুমাত্র এইচ। তো এখানে আমরা খুব সহজেই কিন্তু এইচ এর মানটা বের করতে পারবো।
বের করি। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো নিকৃষ্ট বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা জানি এই যে সূত্রগুলো কেমনে ব্যবহার করতে হবে, কোনটা কি, এগুলো হচ্ছে তথ্যের উপর নির্ভর করে, এগুলো বারবারই বলি। আমার অঙ্কের ডেটা অনুযায়ী আমার সূত্রগুলো ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, বা শূন্যর স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ তো 20 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8h গুণ h। ওকে, বা শূন্যের স্কোয়ার তো শূন্য, ঠিক আছে, 20 এর স্কোয়ার করি আমরা, তাহলে 400 মাইনাস 9.8 গুণ 2, 9.8 গুণ 2 19.6h। ওকে, তাহলে বা আমরা এভাবে বলতে পারি 400 মাইনাস 9.6h ইকুয়াল টু 0, বা এভাবে বলা যেতে পারে যে 9.6h ইকুয়াল টু এখন 400। ওকে, বা h ইজ ইকুয়াল টু এখন কত হইতে পারে, 400 ডিভাইডেড বাই এই 9 পয়েন্ট না, 19.6, তাই তো, 19.6 h ইজ ইকুয়াল টু 400, বা h ইজ ইকুয়াল টু 400 ভাগ 19.6। তো h এর মানটা আমরা বের করে দিই। এখন 400 ডিভাইডেড বাই মানে ভাগ হচ্ছে 19.6, তাহলে আমরা আসতেছে 20.40 মিটার। ওকে, তাহলে সর্বোচ্চ উচ্চতা এত হতে পারে। তাহলে অতএব বলটি সর্বোচ্চ 20.40 মিটার উচ্চতায় উঠতে পারে, উঠতে পারে। ওকে, আমাদের শেষ। তো এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে, মানে দ্বিতীয় এর পরে আমরা 2টা অঙ্ক করলাম পরন্ত নিক্ষিপ্ত বস্তুর, না 3টা অঙ্ক করেছি আমরা। এখন আমরা কত নম্বর, 4 নম্বর অঙ্ক করব। তো 4 নম্বর অঙ্ক আমাদের চলে যাব আমরা এখন। তো এখন আমাদের অঙ্ক আমরা চলে আসলাম। এই অঙ্কটাতে কি বলা হয়েছে, এই অঙ্কটাতে বলা হচ্ছে যে এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, এ থেকে বি বিন্দু পর্যন্ত আমাদের যে অতিক্রান্ত যে দূরত্ব যেটা, সেটা বা উচ্চতার যে মানটা 60 মিটার, আর বি থেকে সি পর্যন্ত এইখানে দূরত্ব হচ্ছে 20 মিটার। তো এখানে আমাদের অঙ্ক বলছে যে বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটা টেনিস বল, একটা বল স্থির অবস্থা থেকে পড়তেছে, অর্থাৎ পড়ন্ত বস্তু, সেটা দেওয়া হয়েছে। এখন ওই স্থানে অভিকর্ষ ত্বরণ 9.8 আমরা জানি, এবং বাতাসের বাধা আমরা বিবেচনা করতেছি না। এখন বলতেছে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ নির্ণয় করা, অর্থাৎ ভূমিতে যে পড়তেছে তার আগে যে বলটা যে পড়তেছে কত বেগে পড়তেছে সেটা আমার নির্ণয় করতে বলতেছে। তাহলে আমরা এখানে কি কি আমাদের রয়েছে আমরা সেগুলো আগে লিখে রাখবো, সেই অনুযায়ী তো আমরা অঙ্কগুলো করব, তাই তো। তো আমরা এখন করে ফেলি, এখানে কি কি রয়েছে সেই অনুযায়ী আমরা সূত্র ব্যবহার করব। তো এখানে রয়েছে বলটির যে আদিবেগটা, স্থির অবস্থান থেকে যত যাত্রা শুরু করছে তাই আদিবেগ 0, এমএস ইনভার্স 1, এবং উচ্চতা পড়তেছে কত, উচ্চতা থেকে 60 মিটার থেকে, এবং অভিকর্ষ ত্বরণ 9.8 দেওয়া রয়েছে, এমএস ইনভার্স 2, এবং বের করতে বলা হয়েছে বেগটা। ওকে, তো
তাহলে সকল সূত্র পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই তত্ত্ব বিবেচনায় আমরা দেখতেছি যে ইউ আছে, জি আছে, টি নাই, তাহলে এই সূত্র ব্যবহার করতে পারবো না। বি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2 জিএইচ, এখানে বি আছে না, বেগটা বের করতে হবে, বেগ ভি নাই, ইউ আছে, জি আছে, এইচ আছে, বের করতে হবে ভি, ভি বের করতে হবে, তাহলে এই সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে আমরা জানি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 জিএইচ, বা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 60 এইচের মান, বা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখন আমরা জিনিসটা করি, তাহলে 2 গুণ 9.8 গুণ 60, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু পাইতেছি কত, 1176, বা এখন বেগের মান শুধুমাত্র ভি এর মান বের করতে গেলে রুট করে দিতে হবে, স্কয়ার তুলতে গেলে 1176 যদি আমরা 1176 আসতেছে, বেগের মানটা আমাদের 34.29, এটা কি এমএসএন বা সন বেগের যে এককটা বসিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে আমার অঙ্ক কিন্তু এটা শেষ। এই একই অঙ্ক থেকে আরেক রকম প্রশ্ন করতে পারে, বলছে যে একই অঙ্ক, একই সকল তথ্য, এখন বলতেছে যে এই বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটা টেনিস বল স্থির অবস্থা থেকে ছেড়ে দিছি, তা দেখে এই সি অবস্থান থেকে একজন বালক এই বলটাকে ধরার জন্য কি করতেছে, এই 6 মিটার/সেকেন্ড বেগে সে দৌড়তেছে, এই সি অবস্থান থেকে একটা বালক দৌড়তেছে। তো বলতেছে যে বাতাসের আমরা বাধাটা বিবেচনায় করিনি, এখন সি বিন্দুতে অবস্থানরত যে বালকটা সি অবস্থানে, এই বালককে এই বলটা ধরতে পারবে, সেটা গাণিতিক বিশ্লেষণ করে। তো খুবই ভালো কথা। কথা হলো যে এখানে দুইটা কন্ডিশন এখানে রয়েছে। কন্ডিশনটা কি বুঝতে হবে, যে আমরা যদি বুঝি এই বলটা পড়তে ভূমিতে কত সময় লাগতেছে, সেই টাইমটা যদি বের করতে পারি, আর এই বালকটা এই বল পর্যন্ত যাইতে কত সময় লাগতেছে, যদি বলটা মাটিতে পড়ার আগে যদি বালকটা এখানে পৌঁছতে পারে, তাহলে বলটা ধরতে পারবে। অর্থাৎ বালকটা যেতে যত সময় লাগতেছে সেই সময় আর বল পড়ার সময়, দুইটার সময় যদি বের করি, তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে আমরা বের করি। তো যেহেতু একই অঙ্ক, তো আমরা এটা নাম্বার 1 ধরতে পারি, নাম্বার 2 ধরতে পারি। তো আমরা বেগ কিন্তু পাইছি, বলটির বেগ v = 34.29, একই অঙ্ক, এমএসএন ভাষা। ঠিক আছে, তো এখন বলটির ভূমিতে পড়তে সময় আমরা বের করব। বলটি ভূমিতে পড়তে সময়টাকে আমরা বের করব। আমরা জানি এখানে আমাদের কি দেওয়া রয়েছে, বলটার আদি বেগ আছে, তার হচ্ছে বেগ পেয়ে গেছি, ঠিক আছে, জি আছে, তাহলে আমরা ভি = ইউ প্লাস জিটি এই সূত্রটা ব্যবহার করতে পারি না, ইউ প্লাস জিটি, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা টাইমের মানটা বের করতে পারবো। বেগের মান তো পেয়ে গেছি, এটা বের করতে হবে আলাদাভাবে, যদি বলে এই প্রসেসে বেগটা বের করতে হবে। তো আমরা একবার যেহেতু বের করছি, আরেকবার বের করতেছি না। তাহলে বেগের মানটা কত, এত পাইছি। তো ভি = ইউ এর মান তো আছেই 0, প্লাস জি এর মানটা 9.8 গুণ টি, তাহলে এই 0 মান তো কিছুই নাই, তাহলে আমরা বলতে পারি 34.29 =
9.80 বা এখন উল্টাই দিতে পারি 9.80 ইকুয়াল টু 34.29 বা এখন টি ইজ ইকুয়াল টু এই 34.29 ভাগ হচ্ছে 9.8 বা এখানে আমরা টিটা বলে দিই, তাহলে টি এর মানটা কত আসবে 34.29 34.29 ভাগ হচ্ছে 9.8, তাহলে আসতেছে 3.49 সেকেন্ড। ওকে, আচ্ছা, তো বলটা ভূমিতে পড়তে যে সময়টা আমরা নির্ণয় করে ফেলেছি, এখন বালকটি ওই বলের কাছে যাইতে যে সময়টা সেটা বের করতে হবে। তো বালকের যাইতে সময়, ঠিক আছে, তো বালকের ক্ষেত্রে বালকটি বল ধরতে প্রয়োজনীয় সময়, ঠিক আছে, বালকের দিতে পারি এখানে, বালকের বল ধরতে প্রয়োজনীয় সময়। ওকে, বালকের বল ধরতে প্রয়োজনীয় সময়। তো বালকের ক্ষেত্রে কি কি দেওয়া রয়েছে, বালকের বেগ দেওয়া রয়েছে, তাই তো নাকি? তাহলে এখানে বালকের যে বেগ কত দেওয়া রয়েছে, সে যাইতেছে 6 ms/1 বেগে, 6 ms/1 বেগে, এবং তার যে দৌড়াই যাচ্ছে, তো তার যে এসের মানটা, সেটা অতিক্রান্ত দূরত্বের মানটা 20 মিটার, তাই তো 20 মিটার যাইতেছে। তো আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি না, বেসিক পার্ট এগুলো সবই তো আলোচনা করা। ভি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি, একটা সূত্র জানি না আমরা। বা এখন আমরা এখানে আমার বেগও আছে, তারপর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আছে বা সরণ আছে, তাহলে আমরা টি এর মানটা বের করতে পারবো খুব সহজে, বা এস ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু ভি, বা টি ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এস ডিভাইডেড বাই ভি, এটাই তো হয়, টি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ভি হয়ে যায়। তাহলে বা টি ইকুয়াল টু এস এর মান কত 20 বা বেগের মান 6, তাহলে টি এর মানটা আমাদের চলে আসতেছে কত 20/6 যদি দেওয়া হয়, তাহলে 20/6 যদি দেওয়া হয়, তাহলে আসতেছে 3.33, 3.33, ঠিক আছে, এত সেকেন্ড। যেহেতু T2 লেস দেন T1, এজন্য, কারণ কি, বলটা পড়তে সময় লাগতেছে 3.49 সেকেন্ড, কিন্তু বালকে যেতে সময় লাগতেছে 3.33 সেকেন্ড, অর্থাৎ সে আগেই পৌঁছায় যাচ্ছে। বলটা পড়তে লাগতেছে হচ্ছে 3.49 সেকেন্ড, কিন্তু বালকটা যাচ্ছে 3.33 সেকেন্ড, অর্থাৎ বালকের প্রয়োজনীয় সময়টা কিন্তু কম, সে আগেই পৌঁছে যাচ্ছে, তাহলে বলটা নিজে পড়বে পরে, বল যেতে সময় লাগতেছে দেরিতে, অতএব সে গিয়ে ধরতে পারবে। তো T2 লেস দেন, যেহেতু T1, এজন্য বালকটি বলটি ধরতে পারবে, ওকে, আচ্ছা, তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো আমাদের পরবর্তী একটা অঙ্ক রয়েছে, ময়মনসিংহ 2021-এর
প্রশ্নে এটা আইছিল সৃজনশীল প্রশ্নে, যে বলা হচ্ছে তো আমাদের এখানে বলছে যে 200 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম। নিক্ষিপ্ত বস্তু, তাহলে ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটা বস্তু কি করতেছে, ফেলাতেছি। কোথা থেকে? একটা বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুটা মিলিত হবে? ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়? জিনিসটাকে যদি আমরা ঠিক আঁকি, যে একটা বস্তু পড়তেছে, আরেকটা বস্তু এটা নিক্ষেপ করা হচ্ছে। এখন এই ভূপৃষ্ঠ হতে ঠিক কত উচ্চতা ধরলাম আমরা, এই উচ্চতায় তারা মিলিত হবে, এই উচ্চতায় তারা মিলিত হবে। তো বলা হচ্ছে যে এই যে পড়ন্ত বস্তু যেটা, তার কিন্তু উচ্চতা হচ্ছে কত? 150 মিটার। 150 মিটার উচ্চতা থেকে এই পড়ন্ত বস্তুটা পড়তেছে। এখানে কি ওই ভরের এখানে ম্যাটার করবে না। তো ক্রিকেট খাড়া আর এই যে বস্তুটা নিক্ষেপ করছি, এটার বেগ কিন্তু নিক্ষিপ্ত বস্তুর বেগ, আদি বেগ হচ্ছে 40 m/s বেগ আমরা সেটাকে দিচ্ছি। এখন বলতেছে কত উচ্চতায় তারা মিলিত হবে। এখন আমরা এই উচ্চতাটাকে ধরলাম এটা হচ্ছে এইচ, ঠিক আছে, এইচ উচ্চতায় তারা মিলবে, ঠিক আছে, আমরা ধরে রাখি। তো এখন আমরা অঙ্ক তাহলে সলভ করি। তাহলে প্রথমত বলের ক্ষেত্রে, বল যেটা, ঠিক আছে, যেটাকে আমরা নিক্ষেপ করব নাকি, একটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রথমত ধরি আমরা বলের ক্ষেত্রে, বলের ক্ষেত্রে বলের ক্ষেত্রে তো বলের ক্ষেত্রে যেহেতু আমরা নিক্ষেপ করছি, আর আমার বের করতে বলা হয়েছে কিন্তু উচ্চতা, তো উচ্চতা কি আমার এইচ এর সূত্র। তো বলের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে আমাদের এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে আমরা কি কি রয়েছে, আদিবেগ 40 m/s, এই যে নিক্ষিপ্ত বস্তুটার ক্ষেত্রে মানে যেটা বলটা তো চালতেছি না, উপরের দিকে নিক্ষেপ করতেছি। তো এর হচ্ছে নিক্ষিপ্ত বস্তু অতিক্রান্ত দূরত্ব, উচ্চতা অতিক্রান্ত দূরত্ব যেটা এইচ আমরা এইচ মিটারই ধরি, কারণ আমাদের অজানা। এবং অভিকর্ষ ত্বরণ তো আমরা বাদ দিতে পারবো না, 9.8 m/s/2। ওকে, তো আমরা এটা বসিয়ে রাখি যে বা এইচ ইজ ইকুয়াল টু 40, আর টাইমের যে মানটা এটা তো আমার জানা আছে, টাইমের মান এটা তো জানা নাই। তো 40টা সেভাবে থাকুক, মাইনাস হাফ ইন্টু জি 9.8 টি স্কোয়ার। ওকে, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরলাম এটা। এরপরে আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে বস্তুটা এবার উপর থেকে নিচে পড়তেছে, এই যে বস্তুটা যেটা নিচে পড়তেছে, তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তো এখানে এইচ ইজ ইকুয়াল পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, প্লাস না ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো বস্তুটার ক্ষেত্রে আমাদের এখানে, তো এখানে আমাদের যেটা রয়েছে আদিবেগ রয়েছে কত, আদিবেগটা সেটা হচ্ছে 40 ms, না পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তো 40 না, কারণ বস্তুটা পড়তেছে স্থির অবস্থা থেকে, যে বস্তুটা পড়বে, যে পড়ন্ত বস্তুটা সেটা তো হচ্ছে 0 m/s পড়বে, কারণ সেটা বস্তুটা স্থির রয়েছে। এবং তার যে 9.8 তো কি রয়েছে এখানে, অভিকর্ষ ত্বরণ রয়েছে। এবং এখানে কথা হলো যে এখানে অবশ্যই
একটা উচ্চতা রয়েছে, তো উচ্চতাটাকে আমরা কিভাবে ধরতে পারি? বলা হচ্ছে যে 150 মিটার উচ্চতা থেকে পড়তেছে, ধরলাম ভূমি হতে এতটুকু সে এসে মিলিত হবে। তার অতিক্রান্ত দূরত্বটা বা উচ্চতাটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যে 150 মাইনাস এইচ মিটার আমরা আকারে প্রকাশ করতে পারি। তাহলে জিনিসটা আসলে হবে, কারণ কি জিনিসটা তো আর কত দূর আসতেছে সেটা তো জানি না, কিন্তু এটা একটা অবস্থানে এসে মিলিত হবে। এই অবস্থানটা আমরা ধরে নিচ্ছি এইচ, এখান থেকে এই পর্যন্ত অবস্থানটা এই যদি ধরি, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কি 150, টোটাল থেকে এইচ বাদ দিলেই তো তার অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবো। কথাটা হলো এমন। তাই কিন্তু আমরা এখানে 150 মাইনাস এইচ ধরলাম মিটার। এখন আমরা এইচ বের করব, মূলত সমীকরণ গঠন করব এখানে। ওকে, তাহলে বা বলতে পারি যে বা 150 মাইনাস এইচ ইকুয়াল টু, এখন আমাদের ইউটি আদিবৃত্ত শূন্য, তাহলে গুণ টি প্লাস হাফ 9.8 টি স্কোয়ার, তাই তো। বা বলতে পারি যে 150 মাইনাস এইচ ইকুয়াল টু হাফ, এটা তো সম্পূর্ণ শূন্য হয়ে যাবে, হাফ যেটি এখানে তাহলে হবে কি 4.9 টি স্কোয়ার, 4.9 টি স্কোয়ার। ওকে, তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো যে এখানে এইচ এর মানটা আমরা যেহেতু বের করব, সেহেতু আমরা বলতে পারি যে বা এইচ ইকুয়াল টু 150 মাইনাস এই 4.9 টি স্কোয়ার, তাই তো, সেটাই তো হয়। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরতে পারি। এটাকে আমরা কি করতে পারি? 2 নম্বর সমীকরণ ধরতে পারি। এরপর আমরা যে জিনিসটা করব সেটা হলো যে এখন আমরা দুইটা সমীকরণকে, আমরা 1 ও 2 নম্বর সমীকরণকে আমরা এখন এখান থেকে আমরা টি এর মানটা বের করার চেষ্টা করব প্রথমত। ঠিক আছে, কিভাবে? আমরা বলবো 1 ও 2 নং থেকে পাই, তাহলে বলতে পারি যে 1 নম্বর সমীকরণ কি ছিল, 40টি মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু, আমরা বলতে পারি এখন 2 নম্বর সমীকরণ, সেটা কি 150 মাইনাস 4.9 টি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখন এখান থেকে বলতে পারি, তাহলে এখান থেকে তো বলা যায় যে এই সমীকরণ থেকে 40টি ইকুয়াল টু, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারি যে 40টি ইজ ইকুয়াল টু 150 বলা যেতে পারে, তাই তো নাকি? সময় এখান থেকে ক্যালকুলেশন করা হয়, খুবই সিম্পল ব্যাপার তো নাকি? তো এখন টি এর মানটা খুব সহজে বের করতে পারবো। টি ইজ ইকুয়াল টু এখন 150 ভাগ 40, এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসে 3.75 সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন এই টি এর মানটা যে কোনো একটা সমীকরণে এখন বসাতে পারবো। দুইটা সমীকরণ তো পাইছি আমরা, 1 নম্বর 2 নম্বর। এই টি এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দেবো, আমাদের এইচ এর মানটা পেয়ে যাবো। তো আমরা এখন 2 নম্বর সমীকরণে বসাই দিই। ঠিক আছে, 2 নং এ টি এর মান বসিয়ে পাই যে এইচ ইকুয়াল টু 150 মাইনাস 4.9 ইন্টু, এখন 2 নম্বর সমীকরণ যেটা আর কি 150 মাইনাস 4.9 ইন্টু টি স্কোয়ার, টি এর মান কত এত পাইছি না, গুণ এর স্কোয়ার। তো এখন আমরা যদি বা এইচ এর মান যদি বের করতে চাই তাহলে আসে কত, যদি ক্যালকুলেশন করি তাহলে আসে
81.09 মিটার, এটাই কিন্তু উচ্চতা। তাহলে এখন বলতে পারি অতএব ভূপৃষ্ঠ হতে 81.09 মিটার উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। ওকে, ভূপৃষ্ঠ হতে আমি বলে দিতে পারি ভূপৃষ্ঠ হতে 81.09 উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে, এটা অ্যান্সার। তো এখন আমরা পরবর্তী পরমাণু এবং নিক্ষিত বস্তুর আর একটা অঙ্ক রয়েছে, এটা করব, এবং এর পরবর্তী পার্টে বন্দুকগুলির অঙ্ক করা হবে ইনশাআল্লাহ। তো এই অঙ্কটা আমরা এখন করব। তো আমাদের এই অঙ্কে বলা হচ্ছে যে, তাহলে আমরা অঙ্কটা সলভ করবো ইনশাআল্লাহ। তো বলা হচ্ছে যে 44.1 মিটার গভীর একটা কূপ রয়েছে, এতে একটা পাথর নিক্ষেপ করা হলো। কূপের মধ্যে শব্দের বেগ হচ্ছে 340 ms/s হলে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় নির্ণয় করো। তো জিনিসটা আমরা বুঝি, এখানে একটা কি রয়েছে, কূপ রয়েছে। তো এখানে একটা বস্তু আমরা নিক্ষেপ করতেছি, পড়তেছে, এই বস্তুটা এখানে পড়তেছে। এখন এই বস্তুটা পড়তে একটা সময় লাগবে, প্রয়োজনীয় সময়, এবং এই সব বস্তুটা যখন এখানে পড়বে, এখানে আসবে, এখানে একটা শব্দ হবে, সেই শব্দটা এখানে নিচ থেকে উপর পর্যন্ত যেতে আরো একটা সময় লাগবে এখানে। তাহলে এখানে T1 এবং T2 বের করতে হবে, প্রয়োজনীয় সময়, অতিক্রান্ত সময়, অর্থাৎ বস্তুটা যেতে যত সময় লাগতেছে এবং গিয়ে একটা শব্দ করবে, ওই শব্দটা আবার ফিরে যেতে যত সময় লাগবে, এবার এই দুইটা মোট অতিক্রান্ত সময়টা বের করতে হবে। বুঝতে পারছো কিনা? বিষয়টা হচ্ছে, এটা কূপের ভিতরে একটা বস্তু ফেলতে এই বস্তুটা এখান থেকে কূপের পানি পর্যন্ত যেতে একটা সময় লাগবে, সেই সময়কে ধরলাম আমরা T1, এবং এখানে গিয়ে একটা শব্দ করবে, পানিতে পড়লে তো একটা বস্তু পড়লে তো পানিতে শব্দ হয়, যখন পুকুরে ঢিল মারা একটা শব্দ হয় না, ওই শব্দটা আবার কান পর্যন্ত যেতে যে সময় লাগবে, সেটা ধরলাম T2। তাহলে এই T1 আর এই T2 আমাদের বের করে মোট যোগ করে দিলেই অঙ্ক শেষ। ওকে, তো এটাকে আমরা যদি এখন করি, জিনিসটা এমন হয়, প্রথমত যে এটা হচ্ছে আমাদের পড়ন্ত বস্তু, যেহেতু প্রথমত পড়তেছে, উপর থেকে নিচে পড়তেছে, তাহলে তার অতিক্রান্ত সময় বের করতে হবে। তো আমরা জানি এখন জিনিসটা হচ্ছে কোন সূত্র ব্যবহার করবো, সেটা তথ্যের উপর নির্ভর করবে। এখানে তথ্য কি কি দেওয়া রয়েছে দেখি। বলা হয়েছে যে এত গভীর কূপে 44.1 গভীর, অবশ্যই এইচ এর মানটা দেওয়া রয়েছে কত, 44 এত এত মিটার উপর থেকে এতটুকু গভীর, তাহলে এত মিটার কি, তার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব নিক্ষেপ করা হলো। শব্দের মতো বেগ, এটা তো পানির ভিতরে বেগ, আচ্ছা, তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব দেওয়া রয়েছে। আর যেহেতু এটা পড়ন্ত বস্তু, আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি তার আদিবেগটা হয় 0, আর জি তো আছেই 9.8 ms/s। বের করতে হচ্ছে টাইম, T1 ধরলাম। তাহলে আমরা এখানে এই সকল তথ্য অনুযায়ী আমরা একটাই সূত্র ব্যবহার করতে পারি, যে H ইকুয়াল টু UT প্লাস হাফ GT², T1 ধরতেছে যেহেতু, বা বলতে পারি যে 44.1 ইকুয়াল টু ইউ এর মান 0 গুণ T1, 0 হয়ে যাবে সম্পূর্ণ, হাফ গুণ 9.8 ইন্টু T1², বা বলতে পারি যে 44.1 ইকুয়াল টু, এখন তাহলে এটা যদি এ করা হয় তাহলে 4.9 T²। ওকে, তাই তো হয় নাকি? হ্যাঁ, তাহলে বা বলা যেতে পারে 4.9 T² ইকুয়াল টু 44.1, বা T² ইকুয়াল টু 40.1 ভাগ হচ্ছে
4.9। ওকে, তাহলে 44.1 ভাগ হচ্ছে 4.9 আসে হচ্ছে 9 সেকেন্ড। ওকে, এখন এটা তো এবার শব্দ হওয়ার পরে আমাদের প্রতিধ্বনি শুনতে সময়, প্রতিধ্বনি শুনতে সময় এটা কি ছিল? প্রথম ক্ষেত্রে হচ্ছে বলটি, পাথরটি, এটা হচ্ছে পাথর ছিল না, পাথরটি পানিতে পৌঁছাতে সময়, পানিতে পৌঁছাতে সময়, তাই তো, পাথরটি পানিতে পৌঁছাতে সময়। এবং প্রতিধ্বনি শুনতে সময়, প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা কি জানি, এস ইজিক্যাল টু ভিটি বা ভিটি ইজিক্যাল টু এস, ঠিক আছে, বা টি ইজিক্যাল টু এস ডিভাইডেড বাই ভি, তাই তো। ওকে, তাহলে বা বলা যেতে পারে টি ইজিক্যাল টু এস এর মান তো দেওয়াই আছে, এস এর মানটা কত? 44.1। এস এর মান বা এইচ এর মান, এটা যদি আমরা এইচ ধরি, এইচ অথবা এস, ঠিক আছে, একই কথা, এস অথবা এইচ যেটাই বলি, এস অথবা এইচ যে কোনো একটা ধরলেই হলো। তাহলে বা টি এর মান তাহলে কি বলেছি, হ্যাঁ 44.1 ভাগ ভি, বেগের মান তো দেওয়াই, বেগের মান কত? বেগের মান কিন্তু দেওয়াই রয়েছে যে পানিতে বেগ কিন্তু এই যে 340 m/s, তো 340 কে দ্বারা যদি ভাগ করা হয় তাহলে টি ইজ ইকুয়াল টু 44.1 ভাগ হচ্ছে 340 যদি আমরা করি, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে বের হয় 0.13 সেকেন্ড। এটা আমরা T2 ধরলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা মোট সময় এখন ভাগ দিয়ে দেব, ঠিক আছে। তাহলে মোট সময় T1 প্লাস T2। ওকে, তাহলে T1 এর মান হচ্ছে 9 প্লাস হচ্ছে 0.13। তাহলে যদি আমরা যোগ করি তাহলে আসে 3 সেকেন্ড, 3.13 সেকেন্ড। ওকে, তো আমরা এখানে কিন্তু এই মোট সময় বের করলাম। এখন কথা হলো যে এখানে আমরা এস ইকুয়াল টু ভিটি এই সূত্রটাই কেন ব্যবহার করলাম? কারণ কি, প্রতিধ্বনির ক্ষেত্রে সবসময় সমবেগ, তো প্রতিধ্বনির ক্ষেত্রে সমবেগ যেহেতু আমরা জানি এস ইকুয়াল টু ভিটি এটা সমবেগের সূত্র। ওকে, এই জন্য আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করছি, এটা কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। অবশ্য সপ্তম অধ্যায় এটা রয়েছে, প্রতিধ্বনির ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি আমরা এই সূত্র ব্যবহার করি ওখানেও। যেহেতু দ্বিতীয় অধ্যায় এখানে দুইটা ফিক্সড মিক্স করে আসছে, অসুবিধা নাই। তো আমরা কিন্তু পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর অঙ্কগুলো করলাম। এখন তোমার কাজ হচ্ছে, আমি যে দুই ধরনের অঙ্ক করালাম, টাইপ 3 এবং 4, অর্থাৎ যে অঙ্কগুলো করাইছি, যে ধরাধরির যে অঙ্কগুলা একজন আরেকজনকে ধরতে পারবে কিনা ওই অঙ্ক, এবং এই পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক, এই দুই ধরনের অঙ্ক আমি এখন করাইছি। মোটামুটি বেশ জটিল জটিল সমস্যা। তো তোমার কাজ হচ্ছে এখন আমার ক্লাসটি দেখার পরে তুমি তোমার টেস্ট পেপার বা গাইড যেটাই থাকুক সেখান থেকে বোর্ড কোয়েশ্চেনগুলো তুমি এবার সলভ করা শুরু করবে, প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ তোমার এই পড়ন্ত নিক্ষিপ্ত বস্তু, ধরাধরির অঙ্ক ইনশাল্লাহ সবগুলোই হবে যদি তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিস না করলে তো হবে না। এই জ্ঞানের উপর ভিত্তি করে তুমি এখন বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ তুমি নিজেই এখন করতে পারবে, যেগুলো শিখেলাম। তো সকলে ভালো থাকবে, এবং পরবর্তী পার্টে আমরা বন্দুকগুলির যে সকল অঙ্ক রয়েছে আমাদের, সে সকল অঙ্ক করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।